প্রিয় লিসেনার্স, কথা বাড়াবো না, ঘটনায় চলে যাব। প্রথম যার ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করব তার নাম হাফেজ আলহাজউদ্দিন। ওনার বাড়ি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার আসিম ইউনিয়নে। ওনার বেশ কয়েকটি ঘটনা কিন্তু ইতোমধ্যে আমরা প্রচার করেছি। উনি অধিকাংশ ঘটনাগুলো মাদ্রাসা কেন্দ্রিক পাঠাতে পছন্দ করেন। তো এবারের ঘটনাটিও মাদ্রাসা কেন্দ্রিক ঘটনা, তবে মাদ্রাসা কেন্দ্রিক ঘটনা হলেও এই ঘটনার মধ্যে ভিন্নতা রয়েছে। পুরো ঘটনাটা শুনলে আপনারা বুঝতে পারবেন। তো চলুন মূল ঘটনাতে চলে যাই। তো এই ঘটনাটি কিন্তু এই ফুলবাড়িয়া উপজেলার একটি প্রত্যন্ত অঞ্চলে, তবে মাদ্রাসাটি অনেক পুরনো। কত সালে প্রতিষ্ঠিত হয়েছে এটা জানা যায় না নির্দিষ্ট করে। আর কিছু কিছু ঘটনা এরকম রয়েছে, সেই ঘটনার যে একদম পুঙ্খানুপুঙ্খ বিবরণ, নাম, কোথায় বাড়ি, এই ব্যাপারগুলো জানা যায় না। যেহেতু মানুষের মুখে মুখে ওই বিষয়টা চলে আসছে, এই কারণেই নির্দিষ্ট করে বলাটা অধিকাংশ ক্ষেত্রেই সম্ভব হবে না বলে দুঃখ প্রকাশ করে নিচ্ছি। আশা করছি এই অক্ষমতাটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো মূলত ওই মাদ্রাসা কেন্দ্রিক যেই বিভিন্ন ঘটনাগুলো, এই ঘটনাগুলো এই হাফেজ আলহাজউদ্দিন ভাই সংগ্রহ করেছেন ওনারই এক ছোট ভাইয়ের কাছ থেকে। সেই ছোট ভাই 2017 সালে ওই মাদ্রাসায় পড়তো। আর মাদ্রাসার নামটা উল্লেখ করা হচ্ছে না, কারণ হচ্ছে ওই মাদ্রাসার এই ঘটনাগুলো এখনো চলমান রয়েছে। তো ছোট ছোট কয়েকটি ঘটনা বলে আমরা মূল ঘটনাতে চলে যাব। সাল 2017। তো একদিন রাতের বেলা সবাই খাবার খাওয়ার জন্য নির্দিষ্ট জায়গায় চলে যায় যেখানে খাবার রান্না হয়। তখন মাদ্রাসার যে মেইন রুমটা, এখানে কেউ ছিল না। তো হুজুর আবার একটি কাজে বাজারে গিয়েছিলেন। তো খাওয়া দাওয়া শেষ করে আসিফ নামের একজন স্টুডেন্ট সবার আগে চলে আসে মাদ্রাসার রুমে। তো আসিফ যখন রুমে এসেছে, আসার 2 থেকে 3 মিনিট পর সে শুনতে পায় কে যেন অজুখানায় কাপড় কাচ্ছে। তো আসিফ ভাবে হয়তো বা কোনো ছাত্রই হবে কাপড় খাচ্ছে। সে মাদ্রাসার রুমের দরজায় দাঁড়িয়ে দেখার চেষ্টা করে যেখানে কে কাপড় খাচ্ছে। তো বলে রাখা ভালো যে অজুখানাটা ছিল মাদ্রাসার রুম থেকে 10 থেকে 12 হাত দূরে। তখন কিন্তু আবার ইলেকট্রিসিটি ছিল না, মানে ওই সময় মাদ্রাসায় ইলেকট্রিসিটি ছিল, ওই সময় বিদ্যুৎ ছিল না আর কি। কিন্তু বিদ্যুৎ না থাকলেও মাদ্রাসায় সোলারের যে প্যানেল এগুলো লাগানো ছিল, যার ফলশ্রুতিতে সোলারের বাতিগুলো বিভিন্ন জায়গায় সেট করা ছিল। তো ওই সোলারের বাতি কিন্তু লাগানো ছিল ওই অজুখানায়। তো আসিফ যখন দরজায় দাঁড়িয়ে দেখার চেষ্টা করছিল, তখন ওই সোলারের বাতিটা যেটা অজুখানায় ছিল ওটা জ্বলছিল না। তো আসিফের কিন্তু তখন মাথায় প্যারানরমাল কোনো বিষয় আসেনি। তো আসিফ ওই দরজায় দাঁড়িয়ে ডাক দেয়, এই কে ওখানে, রাতের বেলা কে কাপড় খাচ্ছে? কিন্তু কয়েকবার ডাকার পর কোনো উত্তর আসে না। আর কয়েকবার ডাকার পর অজুখানা থেকে ওই শব্দ আসাটা বন্ধও হয়ে যায়। তো ওই সময় যে কাপড় খাঁচা নিষেধ বিষয়টা এরকম না, কিন্তু ওই সময় কেউ কাপড় খাচ্ছে না। তাহলে ওখানে কাপড় কে কাচ্ছিল? আসিফ তখন ভয় পেয়ে রুমের দরজা বন্ধ করে দিয়ে একা একা জোরে জোরে কোরআন শরীফ পড়তে শুরু করে। কারণ আসিফ জানতো যে কোরআন শরীফ পড়লে কোনো অশরীরী বা কোনো অশুভ শক্তি কাছে আসতে পারে না। হাই প্রিয় লিসেনার, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের যে এপিসোডটি সেটি খুব ইন্টারেস্টিং, বিকজ বাছাইকৃত ঘটনাগুলো আমি এখানে শেয়ার করেছি। সবচেয়ে ভয়ানক ঘটনাগুলো হচ্ছে এগুলো, যেন আপনাদের শুনতে ভালো লাগে। তো আমরা বেশি কথা বলবো না, সেটা হচ্ছে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মতামত জানিয়ে দিতে কিন্তু ভুলবেন না, আর মাস্ট একটা লাইক করে দিবেন। তো চলুন আমরা মূল ঘটনায় ফিরে যাই। ধন্যবাদ। তো অল্প কিছুক্ষণ এরকম চলার পর মাদ্রাসার অন্যান্য ছাত্ররা এক এক করে মাদ্রাসার রুমে আসতে থাকে। তো ওই দিন আবার এই বিষয়টি নিয়ে আসিফ আর কাউকে কিছু বলে না। পরের দিন সকালবেলা আসিফ যখন হুজুরের কাছে পড়া দিতে গিয়েছে, তখন হুজুরকে রাতের ঘটনা বলে। হুজুর এসব কথা শোনার পর আসিফকে বলে, ও কিছু না, তুমি তো ভুল শুনেছ, আর এই সমস্ত কথা ছাত্রদেরকে বলো না, ও হয়তো তারা ভয় টয় পাবে। এই জন্য আসিফ ওই সময় কাউকে কিছু বলে নাই। আসিফ পরবর্তীতে এই যে যখন অন্যদের কাছে বলেছিল, তখন আর কি এই বিষয়টা কেউ কেউ জেনেছে। এবার আমরা চলে আসি সম্প্রতি ঘটে যাওয়ার একটি ঘটনায়। এটিও রাতের বেলার ঘটনা। তো সেদিন রাত্রে 2 জন ছাত্র খাবার খেয়ে সবার আগে মাদ্রাসায় চলে আসে। যখন 2 জন মাদ্রাসার কাছে চলে আসে, তখন শুনতে পায় মাদ্রাসার ভেতর থেকে অনেক কোলাহল, মনে হচ্ছে অনেকে কথা বলছে, হাসাহাসি করছে। তো এই ধরনের শব্দ পাওয়ার পর তারা 2 জন দরজা দিয়ে না গিয়ে জানালা দিয়ে দেখার চেষ্টা করে যে কে বা কারা মাদ্রাসার ভেতরে। তখন তারা যেটা দেখতে পায়, এটা দেখার জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না। তারা দেখতে পায় কয়েকটি সাদা কাপড় যেন মাদ্রাসার রুমের ভিতরে হাওয়ায় ভাসছে। অনেক সময় বাতাসে সাদা কাপড় উড়ে যায় না, বা কখনো আমরা দেখেছি ম্যাজিক কার্পেট বাতাসে ভেসে ভেসে উড়ে, ওই রকম কাপড়গুলো ঘরের ভিতর দিয়ে ভাসছে, উঠছে। আর হাসাহাসির শব্দ
সেখান থেকেই আসছে, কিন্তু কারা হাসাহাসি করছে এটা দেখা যাচ্ছে না। তো এই বিষয়টা যখনই তারা এটা দেখেছে তখন তো তারা ও বাবা গো মাগো বলে দেয় এক দৌড়। তো এই ঘটনাগুলো কিন্তু ঘটেছিল এশার নামাজের পর। তো ছাত্রদের এমন চিৎকারের শব্দ শুনে আশেপাশে যেই ঘরবাড়িগুলো আছে, যেখানে যে মানুষ আছে, তারাও তো বের হয়ে এসেছে, এই কি হইলো মাদ্রাসায় হঠাৎ করে, এতক্ষণ হুজুরও মাদ্রাসায় চলে আসছেন। তখন উনিও সবার কাছে জানতেন কি হয়েছে। তখন দুজন ছাত্র এই বিষয়টি সবাইকে খুলে বলেন। তখন হুজুর খুব চিন্তিত হয়ে পড়েন, আর হুজুর তার নিজের মতো করে পরিস্থিতি ঠান্ডা করার চেষ্টা করেন। তো হুজুরও ছিল একজন ভালো মানের একজন রাকি। পরের দিন সকালবেলা উনি মাদ্রাসা বন্ধ করেন। মাদ্রাসা বন্ধ করেন বলতে যে বন্ধনী দেন বিষয়টা এরকম না, মানে মাদ্রাসাটাকে উনি আপাতত ছুটি দিয়ে দেন। তো উনি মাদ্রাসা একাই থেকে যান। সেদিন রাতের ঘটনা, হুজুর যখন রাতে ঘুমিয়েছিলেন মাদ্রাসায়, তো রাত 2টোর দিকে আনুমানিক হুজুর ঘুম থেকে উঠে ওয়াশরুমের দিকে যান। তো হুজুর যখন তার কাজ শেষ করে ওই মাদ্রাসা রুমের দিকে আসছিলেন ফ্রেশ হয়ে, তখন তিনি দেখতে পান বড় বড় 3টে খরগোশ, যারা সাইজে ছিল বড় একটা কুকুরের সাইজের মতো। তো হুজুর তো বুঝে যান যে এগুলো স্বাভাবিক কিছু না। তখন হুজুর ওই খরগোশগুলোর দিকে দ্বিতীয়বার আর না তাকিয়ে অজু করে নেন। তো অজু শেষে হুজুর আবার ওই খরগোশগুলোর দিকে তাকান, মানে চোখ এমনিতেই পড়ে যান। দেখেন যে খরগোশগুলো ওভাবেই আছে, কান দুটো যেগুলো আছে খাড়া করা, 3টা খরগোশের কানগুলো খাড়া করে রেখেছে, কান নাড়াচ্ছে, মাথা নাড়াচ্ছে এবং হুজুরের দিকে তাকিয়ে আছে, এছাড়া লাফালাফি করছে না। তো হুজুর আর দেরি না করে দ্রুত মাদ্রাসার রুমের ভিতরে ঢুকে পড়েন, ঢুকে দরজা বন্ধ করে দেন। তখন আর বাইরে থেকে কোনো ডাকাডাকি বা অন্য কোনো শব্দ পাওয়া যায়নি। হুজুর বুঝতে পারেন মাদ্রাসায় কোনো অশুভ শক্তির নজর পড়েছে, কারণ যদি ভালো জিন হতো কখনোই এভাবে বিরক্ত করতো না। উনি সকালবেলা মাদ্রাসা থেকে বাড়িতে চলে যান। বাড়িতে গিয়ে হুজুর তার উস্তাদের সাথে, মানে ওই হুজুরের যিনি হুজুর, তার সাথে দেখা করেন, সবগুলো বিষয় খুলে বলেন তাকে। তখন ওই হুজুরের উস্তাদ উনি হুজুরের সাথে মাদ্রাসায় আসেন, মাদ্রাসাটা ঘুরে উনি দেখেন। তো ওই উস্তাদ ওই মাদ্রাসার চতুর্দিকে একটা বন্ধনী দিয়ে দেন, মানে বন্ধ করে দেন, এবং ওই মাদ্রাসায় একটা বড় আম গাছ রয়েছে, ওই আম গাছের উপর একটা চিকন ডালের সাথে একটা দোয়া লেখে ঝুলিয়ে দেন। তো অদ্ভুত ব্যাপার হচ্ছে যে বিভিন্ন সময় ঝড়ে অন্যান্য গাছ ভেঙে গেছে, ডালপালা ভেঙে গেছে, কিন্তু ওই ছোট্ট ডালটা আজও রয়ে গেছে, এবং উনি যেই দোয়াটা লিখে ঝুলিয়ে দিয়েছিলেন এখনো পর্যন্ত নাকি ওই দোয়াটা ঝুলছে। কোনো ঝড় বাদল কোনো কিছুতেই নাকি ওই জিনিসটা নষ্ট হয়নি, নিচে পড়ে যায়নি, উড়েও যায়নি, এখনো ঝুলছে। আর ওই দোয়াটা ঝুলিয়ে দেওয়ার পর থেকে ওই মাদ্রাসা আর কোনো প্যারানরমাল ঘটনার কোনো তথ্য পাওয়া যায়নি। তো এটা তো বললাম ছোট ছোট দুটো ঘটনা। এবার আসি বহু আগের ঘটনায়। আমরা শুরুতেই বলেছি মাদ্রাসার বয়স ঠিক কত বছর হবে এটা নির্দিষ্ট করে কেউ বলতে পারে না। তো একদিন শুক্রবারের বিকেলবেলায় মাদ্রাসার কিছু ছাত্ররা মিলে খেলাধুলা করছিল, আর কিছু ছাত্র বসেছিল। তো যারা বসেছিল তাদের মাঝে আসে এলাকারই একজন মুরব্বী দাদু, তার সাথে মাদ্রাসার ছাত্রদের অনেক ভালো সম্পর্ক। তো একসময় এই দাদুও এই মাদ্রাসায় লেখাপড়া করতেন, ছাত্রদেরকে উনি খুব স্নেহ করেন, ছাত্ররাও তাকে খুব সম্মান করে। তো ছাত্রের সাথে বিভিন্ন সময় গল্প গুজব করেন আর কি। তো আলাপ আলোচনা চলছিল আর কি। আলাপের এক পর্যায়ে মাদ্রাসায় যে ভয়ানক বিষয়গুলো হতো এগুলো নিয়ে কথা শুরু হয়, যে দাদু আগে তো এই যে এরকম কিছু কিছু সমস্যা হয়েছিল, এখন তো এরকম হয় না। তো কথার এক পর্যায়ে সেই দাদু ওই দাদুর সাথে ঘটে যাওয়া একটি ঘটনা বলে। ঘটনাটি ঘটেছিল ওই মাদ্রাসাতেই। তো মাদ্রাসা এখন যেই জায়গাটাতে অবস্থিত সেখানে একটি বড় কবরস্থান রয়েছে। ওই কবরস্থানটি একটি সামাজিক কবরস্থান, পারিবারিক কবরস্থান না। আর পাশেই একটি প্রাইমারি স্কুলও হয়েছে এখন। আর মাদ্রাসার চারদিকে রয়েছে ধান ক্ষেত। মাদ্রাসার একটু দূর দিয়ে বয়ে গিয়েছে একটি ছোট্ট নদী, আর মাদ্রাসা থেকে একটু দূরে ছিল মসজিদ। তো এটা কিন্তু এখনকার চিত্রের কথা বলছি, আর আরও প্রায় 100 বছর আগে সেখানকার পরিবেশ পরিস্থিতি কেমন ছিল এটা তো আমরা অনুমান করলেই বুঝতে পারি যে সেখানে কি ধরনের একটা শুনশান নিরাপত্তা ছিল। আর মাদ্রাসাটি যে কবে চালু হয়েছিল সেটা দাদুও বলতে পারেন নাই। তো দাদুকে যখন মাদ্রাসায় ভর্তি করানো হয় তখন তার বয়স ছিল 12 থেকে 13 বছর। দাদু কিন্তু ছিল বেশ চঞ্চল, প্রায় সারাদিনই দুষ্টুমি করতো, কিন্তু ছাত্র হিসেবে সে খুব ভালো ছিল, এই জন্য হুজুর তাকে তেমন কিছু বলতেন না।
সেই মাদ্রাসায় যিনি বড় হুজুর ছিলেন তিনি আবার খুবই আল্লাহওয়ালা একজন আধ্যাত্মিক ক্ষমতা সম্পন্ন একজন কামেল বুজুর্গ ব্যক্তি ছিলেন। তখনকার সময় এলাকায় এবং মাদ্রাসার সবকিছু মিলিয়ে হুজুরকে নিয়ে একটি কথা প্রচলিত ছিল যে হুজুরের কাছে নাকি অনেক জিন ছাত্ররা লেখাপড়া করতে আসে। আর হুজুর টুকটাক কবিরাজও কিন্তু ছিলেন আর কি, বেশ ভালোই করতেন, টুকটাক বললেও ভুল হবে, বেশ ভালোই ছিল আর কি। যেমন কারো উপর নাকি যদি জিনে আসর করত, একবার যদি সেই জিনে ধরা রুগী হুজুরের মুখোমুখি হতো তাহলে জিন ওই রুগীকে ছেড়ে পালাতে বাধ্য হতো, সে যত শক্তিশালী জিন হোক না কেন। কোনো ধরনের কোনো রুগিয়া করার আগেই নাকি জিন ওই মানুষকে ছেড়ে পালাতো। সবার কাছে হুজুর খুবই সম্মানিত একজন ব্যক্তি ছিল। তো হুজুর জিন ছাত্রদেরকে কিভাবে পড়ান সেটি দেখার জন্য এই দাদা অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু হুজুর কখন জিন ছাত্রদেরকে পড়ান সেটি আর দাদা বুঝতে পারছিলেন না। তাই দাদা চিন্তা করেন যে রাতের বেলা ঘুমের ভান ধরে উনি জেগে থাকেন উনি, কিন্তু কিছুক্ষণ পরেই ঘুমিয়ে পড়েন। এরকম ধরে দাদা বেশ কয়েকবার জেগে থাকার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন, জেগে আর থাকতে পারেন না, ঘুমিয়ে যান একটা সময়। তো একদিন দাদার মনে একটি দুষ্ট বুদ্ধি কাজ করে। তো দাদা চিন্তা করেন যে কোনো উপায় জেগে থাকতেই হবে, কারণ বেশ কয়েকবার তো চেষ্টা করলাম, কাজ তো হয় না, ঘুমিয়ে পড়ি। তো দাদা কি করেছেন, নিজের হাতের একটি আঙ্গুল অল্প করে কেটে নিয়েছেন যাতে করে কাটা স্থানে ব্যথা করে রাতে ঘুমাতে অসুবিধা হয়। তো রাত হয়েছে, তো হুজুর সবাইকে ঘুমের জন্য ছুটিয়ে দিয়েছেন। তো এক পর্যায়ে সব ছাত্র ঘুমিয়ে পড়ে, দাদা কিন্তু তখনও ঘুমান নাই, সময় যেতে থাকে। একটা পর্যায়ে দাদারও ঘুম আসতে থাকে, আঙ্গুলের ব্যথা খুব একটা প্রভাব ফেলছিল না। তখন দাদা কি করেছেন, উনি সাথে কিছুটা লবণ রেখে দিয়েছিলেন, ওনার ওই ক্ষত স্থানে উনি লবণ ছিটিয়ে দিয়েছেন, যার ফলশ্রুতিতে ওই জায়গায় প্রচন্ড যন্ত্রণা শুরু হয়, আর ওনার ঘুম আসছে না এই যন্ত্রণায়। এদিকে রাত আনুমানিক 2:30-3টা এরকম সময় হয়তোবা বেঁচে যায় আর কি। হঠাৎ করে দাদা শুনতে পান যে কয়েকজন মিলে হুজুরকে ডাকছে বাইরে থেকে, যে হুজুর হুজুর আসেন, আমরা আসছি, বাইরে আসেন। হুজুর কোনো ধরনের শব্দ না করে একদম চুপচাপ বাইরে চলে যান। তখন কিন্তু দাদা জেগেছিলেন আর সবকিছু খুব ভালো করে খেয়াল রাখছিলেন। তো হুজুর যখন বাইরে চলে গিয়েছেন তখন এই দাদাও হুজুরের পিছু পিছু বাইরে চলে আসেন। দাদা দেখতে পান খুবই সুন্দর সাজসজ্জা করা একটি পালকি। তো ওই রকম পালকি নাকি দাদা কখনো দেখেনি নাই, আর ওই রকম পালকি বাস্তবেও কখনো যখন ওনার বয়সও হয়েছে তখনও উনি দেখেন নাই। আর ওই ধরনের পালকি আদতে পৃথিবীতে বিদ্যমান আছে কিনা সেটাও দাদার জানা নাই। তো ওই পালকি ধরার জন্য 4টা অবয়ব রয়েছে, তারা দেখতে স্বাভাবিক মানুষের মতোই। তো হুজুরকে সেই মানুষরূপী অবয়বগুলো পালকিতে চড়িয়ে সোজা নদীর দিকে হাঁটা ধরে। তো মাদ্রাসা থেকে কিছু দূরে কিন্তু একটা নদী বয়ে গেছে, আমরা শুরুতেই বলেছি। তো হুজুর সেই পালকিতে চড়ে যাচ্ছেন আর দাদা সেই পালকির পেছনে পেছনে দৌড়ে যাচ্ছেন। তো ওই হুজুরের পালকি বহনকারী অবয়বগুলো নাকি এত জোরে ছুটে যাচ্ছিল যে দাদা তাদের সাথে দৌড়েও পারছিলেন না। তবে দাদা খুবই সতর্কতার সাথে যাচ্ছিলেন যাতে কোনো ধরনের কোনো শব্দ না হয়, আর উনি মনে মনে ভয় পাচ্ছিলেন। কিন্তু দাদার মনে ওই পুরো বিষয়টি দেখার জন্য এক প্রকার অদ্ভুত নেশা চেপে গিয়েছিল তার মাথায়। আর দাদা তখন এটাও ভাবছিলেন যদি সেই অবয়বগুলো বুঝে যায় যে দাদা তাদের পেছন পেছন আসছেন তখন তারা দাদার কোনো ক্ষতি করতে পারে, আর যদি ক্ষতি করতে আসে তখন উনি হুজুরকে ডাক দিবেন, যেহেতু হুজুর পালকিতেই আছেন আর হুজুর নিশ্চয়ই তার ছাত্রকে ক্ষতি হতে দেবেন না। তো এভাবে কিছু দূর যাবার পর পালকিটি নদীর কাছে এসে থেমে যায়। তখন দাদাও একটি গাছের আড়ালে লুকিয়ে পড়েন কি হয় দেখার জন্য। তো পালকিটি নদীর কাছে থেমে যাওয়ার পরপরই দাদা দেখতে পান সেখানে খুবই সুন্দর একটি ঘর দৃশ্যমান হয়, আর সেই ঘরটি ছিল খুবই সুন্দর আর আলোকিত। সেই ঘরের ভিতর থেকে অনেক মানুষের কোলাহলের আওয়াজ ভেসে আসতে থাকে, আর হুজুর সেই পালকি থেকে নেমে সোজা সেই ঘরের ভিতরে ঢুকে যান। একটু আগেও কিন্তু সেখানে ঘর বা এসবের কোনো অস্তিত্বই ছিল না। তো এগুলো যখন দাদার সামনে ঘুরতে থাকে তখন দাদা সেখানেই প্রচন্ড জোরে করেছেন একটা চিৎকার, আর ওখানেই চিৎকার দিয়ে উনি জ্ঞান হারিয়ে পড়ে যান। এরপর দাদার কিছু মনে নাই। তো দাদা যখন জ্ঞান ফেরত আসে তখন দাদা দেখেন এক আজব বিষয়, যেমন ফজরের আজানের আগে ছাত্রদেরকে হুজুর ঘুম থেকে যখন ডাক দেন তখন নাকি দাদা সবার সাথে ঘুম থেকে ওঠে। তো দাদা তো এবার পড়ে যান মহা এক চিন্তায়। দাদা তখন ভাবতে থাকেন, আচ্ছা রাতে যে এত কিছু ঘটে গেল এগুলো কি স্বপ্ন নাকি বাস্তব। তখন দাদা তার হাতের কাটা স্থানের দিকে তাকান, তাকিয়ে দেখেন যে অবাক ব্যাপার, উনি তো নিজের ইচ্ছাতে হাত কেটেছিলেন, সেখানে কোনো ক্ষত স্থান দেখাই যাচ্ছে না, কিচ্ছু হয় নাই তার সেখানে। আর উনি তো ওই গাছের ওখানে পড়ে গিয়েছিলেন, তাহলে তো তার শরীরে বা শরীরে কোথাও মাটি লেগে থাকার কথা, কিন্তু না তো, তার শরীর একদম পরিষ্কার। উনি তো চিন্তা ভাবনা করে কোনো কুল কিনারা করতে পারছিলেন না।
ফজরের আজান হয়, সবাই ফজরের নামাজ আদায় করে। তো সকালবেলা যখন ছাত্রদেরকে সকালের খাবার খাওয়ার জন্য ছুটি দেওয়া হয়, তখন হুজুর দাদাকে হুজুরের কাছে ডেকে নেন আর বসতে বলেন। তো দাদা যখন হুজুরের কাছে বসেন, আর পুরো মাদ্রাসার ছাত্র তখন খাবার খাওয়ার জন্য চলে গিয়েছেন, তখন হুজুর দাদাকে বলেন যে তুমি কালকে রাত্রে কোথায় গিয়েছিলে? তুমি যে মাঝে মাঝে এই রাত্রে জেগে থাকতে তা কিন্তু আমি জানতাম, আমি কিন্তু তোমাকে কিছু বলিনি। আর কালকে তুমি যখন সারা রাত জেগে থাকার জন্য তোমার নিজের হাতের আঙ্গুল কেটেছো, সেটাও আমি জানতাম। তুমি যখন আমার পেছন পেছন দৌড়ে যাচ্ছিলে, তখন আমার জিন ছাত্র আমাকে বলেছিল যে তুমি পেছন পেছন দৌড়ে যাচ্ছ, তো তোমাকে তারা ভয় দেখাতে চায়, যাতে করে দ্বিতীয়বার এরকম সাহস না দেখাও। কিন্তু আমি আমার জিন ছাত্রদেরকে না করি, যাতে তোমাকে ভয় না দেখায়, তাই তোমাকে তারা আর ভয় দেখায়নি। তুমি যখন গাছের আড়ালে দাঁড়িয়েছিলে, তখন আমি ভেবেছিলাম তোমাকে গিয়ে আমি ডাক দিয়ে নিয়ে আসবো আর এই ঘরের ভিতর নিয়ে যাবো, যেহেতু তুমি এত কিছু দেখে ফেলেছো, এই জন্য তোমাকে নিয়ে যাবো। কিন্তু তার আগেই তুমি চিৎকার দিয়ে ওখানে জ্ঞান হারাও, আর তখন আমার জিন ছাত্রদের সাহায্যেই তোমাকে মাদ্রাসায় নিয়ে আসা হয়। যাই হোক, তুমি এত কিছু দেখে ফেলেছো, তাই তোমাকে বলছি এই বিষয়গুলো নিয়ে আর কারোর সাথে আলাপ আলোচনা করার দরকার নাই, আর এই টাইপের সাহস আর কখনোই দেখাবে না। আর যদি এই ঘটনা কাউকে বলো, তাহলে কিন্তু তোমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে, সাথে সাথে ওই জিনদেরও ক্ষতি হতে পারে। তারা কিন্তু তোমাকে কোনো ক্ষতি করবে না, কিন্তু তোমার এমনিতেই ক্ষতি হয়ে যাবে। তো দাদাকে হুজুর এই কথাগুলো বলেন এবং বলে খাবার খাওয়ার জন্য বাড়িতে যেতে বলেন। দাদাও চলে যান। এভাবে সময় যেতে থাকে। তো বেশ কয়েকদিন পর দাদা করে বসেন জীবনের সবচেয়ে বড় একটি ভুল কাজ। তো দাদা কি ভুল করেছিলেন সেটা হলো এই পুরো বিষয়টা তার বন্ধুদের কাছে বলে দিয়েছেন। এভাবে এক কান দু কান হতে হতে একবারে সবাই জেনে যায়। তো একদিন হুজুর একটি বাড়িতে দাওয়াত খেতে গিয়েছেন। দাওয়াতটা একটু বড়ই ছিল সেখানে। তো সেখানে এলাকার অনেক লোকজন এসেছিলেন। তো দাওয়াত খাওয়ার সময় একজন বয়স্ক ভদ্রলোক, তো উনি খাবার খুব অল্প করে খায়। তখন হুজুর আবার মজা করে বলেন যে এত কম খেলে হবে, একটু বেশি করে খান। তা আপনাদের 100 জনের খাবার তো একাই সাবার করে দিতে পারবো। তো এই কথা বলার পর হুজুরকে কয়েকজনে মিলে বলেন যে আপনি কয় প্লেট ভাত খেতে পারবেন হুজুর বলেন তো। তো হুজুর বলেন যে আপনি কয় প্লেট দিতে পারবেন বলেন। এভাবে চলতে থাকে মজা করে রসিকতা। তো এদিকে এলাকার মানুষজন কিন্তু জানতো যে হুজুরের সাথে কিন্তু জিন রয়েছে। মূলত তারাই হুজুরকে রসিকতা করতে করতে একটু উস্কানি দিচ্ছিল, যাতে করে হুজুর খাবার খেতে রাজি হন আর সবাই সেটা সচক্ষে দেখতে পারে। তো এক পর্যায়ে হুজুর রাজি হন খাবার খেতে। তখন হুজুর তাদেরকে বলে দেন যে কি কি রান্না করতে হবে। যেমন বড় বড় 2 সসপ্যান ভাত, আর 1 সসপ্যান গোস্ত, আর 1 সসপ্যান ডাল। এই আয়োজন কবে করতে হবে সে কথাও হুজুর সবাইকে বলে দেন। দেখতে দেখতে সেই কাঙ্ক্ষিত দিনও চলে আসে। তো হুজুরের কথা অনুযায়ী সবকিছু আয়োজন করে এলাকাবাসী। এদিকে সকাল থেকে মানুষের ভিড় মাদ্রাসায়, কেননা হুজুর আজকে একাই 2 সসপ্যান ভাত খাবেন, 1 সসপ্যান মাংস খাবেন, ডাল খাবেন, আর 1 সসপ্যান, মানে টোটাল 4টা সসপ্যান সেখানে রয়েছে। তো যখন সবকিছু রেডি, তখন হুজুর বলেন খাবারগুলো মাদ্রাসার রুমে নিয়ে যেতে এবং বড় বড় 3টি চামচ রাখতে ওই সসপ্যানের ভেতরে, আর ভালো ভালো কয়েকটি কলা পাতা বিছিয়ে সেটাতে খাবার দিতে। আর মাদ্রাসার রুমে এলাকার কয়েকজন গণ্যমান্য ব্যক্তিদেরকে ঢুকিয়ে রুমের দরজা জানালা সব লাগিয়ে দিতে বলেন। তখন হুজুরের কথায় সবকিছু করা হয়। রুমের ভেতরে হুজুর সবাইকে উল্লেখ করে বলেন যে আমি যখন খাবার একটা পর্যায়ে আলহামদুলিল্লাহ বলবো, ঠিক তখনই একজন উঠে উত্তরের দিকে জানালাটি খুলে দিবেন, আর 3 জন মিলে 3টা চামচ দিয়ে লাগাতারভাবে ভাত তরকারি এই কলা পাতার উপর দিতে থাকবেন। যতক্ষণ পর্যন্ত ভাত তরকারি শেষ না হয় এভাবে দিতেই থাকবেন, তবে আপনারা কেউ ভয় পাবেন না। তো এই কথাগুলো বলে হুজুর খাওয়া শুরু করেন। হুজুর কিন্তু স্বাভাবিক মানুষের মতোই খাবার খাচ্ছিলেন। তো হুজুর স্বাভাবিক মানুষের মতোই কিছু খাবার খাওয়ার পর বলে ওঠেন আলহামদুলিল্লাহ, আর তখনই একজন উঠে উত্তরের দিকে জানালাটি খুলে দেন। ঠিক তখনই জানালা দিয়ে একটি শীতল বাতাস নাকি খাবারের উপর এসে পড়ে, এবং ওই শীতল বাতাসে যে ঢুকলো এটা কিন্তু ওই রুমের সবাই বুঝতে পেরেছিলেন। আর ওই জানালাটা খোলার পরে নাকি রুমটি একদম সুঘ্রাণে ভরে যায়। তো 3 জন মিলে সসপ্যান থেকে খাবারগুলো কলাপাতায় রাখতে দেরি, কিন্তু খাবারগুলো শেষ হতে আর দেরি হয় না। তো এই বিষয়টি দেখার পর রুমের মধ্যে থাকা লোকগুলোর তো ভয়ে একদম অবস্থা খারাপ হতে থাকে। তো হুজুর তাদেরকে আশ্বস্ত করেন আপনারা ভয় পান না, চুপচাপ থাকেন। তো অল্প সময়ের মধ্যেই এই খাবারগুলো শেষও হয়ে যায়। আর খাবার শেষ হওয়ার পর ওই বাতাসটি জানালা দিয়েই মনে হলো বের হয়ে গেল, সবাই সেটা ফিল করলেন। আর ওই বাতাসটি বের হওয়ার পর ওই রুমটি আবার আগের মতো স্বাভাবিক হয়ে যায়, ওই সুঘ্রাণও আস্তে আস্তে মিলিয়ে যায়। এরপর সবাই রুমের দরজা খুলে বাইরে বেরিয়ে আসেন আর কি। তখন মূলত রুমের মধ্যে থাকা লোকগুলোর মাধ্যমেই এই ঘটনাগুলো এলাকার সবাই জানতে পারেন। তখন থেকে হুজুরের নাম ডাক আরো বেশি করে চারদিকে ছড়িয়ে পড়ে। তো এই ঘটনা ঘটার পর থেকে দূর দূরান্ত থেকে মানুষ হুজুরের কাছে
আসতে থাকেন তাদের সমস্যা নিয়ে। তো এইরকম যখন চলছিল তখন হঠাৎ করে একদিন হুজুর মাদ্রাসার চাকরি ছেড়ে দিয়ে চলে যান। ঘটনাটি যেহেতু অনেক পুরনো তাই হুজুরের বাড়ি ঠিক কোথায় ছিল সেটা আসলে জানা যায়নি। তো হুজুর মাদ্রাসায় চলে যাওয়ার পর থেকে মাদ্রাসায় কিছু ভয়াবহ ঘটনা ঘটতে থাকে। যেমন রাতের বেলা ছাত্ররা যখন ঘুমিয়ে যেত তখন হঠাৎ করে শুনতে পারত মাদ্রাসার চালে ঢিল পড়ার শব্দ। যেমন রাতের বেলা যখন কোনো ছাত্ররা ঘুমিয়ে যেত তখন হঠাৎ করে শুনতে পারত মাদ্রাসার চালে ঢিল ছোড়ার শব্দ, আবার রুমের বাইরে থেকে কান্নার শব্দ। বলে রাখা ভালো, ওই পালকিতে চড়া হুজুর চলে যাওয়ার পর মাদ্রাসায় নতুন করে এ ধরনের সমস্যা শুরু হয়েছিল। যদিও বা মাদ্রাসায় নতুন হুজুর এসেছিলেন, তো এরকম ঘটনা যখন ঘটতে থাকে তখন সবার মনে কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়ে। আর ওই যে দাদা, উনি তো বলে দিয়েছেন সেই দাদার কি হলো। হুজুর চলে যাওয়ার পর থেকে দাদার ভিতরে আস্তে আস্তে পাগলামি শুরু হয়ে যায়। উনি বিভিন্ন সময় এলোমেলো কথাবার্তা বলতেন, তবে উনি কিন্তু একদম পুরো দস্তুর পাগল হন নাই। আর উনি যতদিন জীবিত ছিলেন উনি এভাবেই আধা পাগল কখনো সুস্থ এভাবেই কিন্তু পার করেছেন। কখনো কখনো ওনার কথাবার্তার ভিতরে অস্বাভাবিক, আবার কখনো কখনো স্বাভাবিক একদম এরকম হতো। এইভাবেই কিন্তু উনি ওনার জীবন পার করেছেন। তবে জিনেরা দাদার কিন্তু কোনো ক্ষতি করেন নাই, আর হুজুরও দাদাকে কোনো বদদোয়া করেন নাই। এটাই হয়তোবা এক রহস্য কেন এরকমটা হলো। তো যাই হোক, ওই যে মাদ্রাসায় যখন এসব ভয়ের ঘটনা ঘটতে থাকে তখন মাদ্রাসা থেকে ছাত্ররা এক এক করে চলে যেতে থাকে। সময়ের ব্যবধানে এক পর্যায়ে মাদ্রাসাটি ছাত্রশূন্য হয়ে পড়ে, মাদ্রাসাটি বন্ধও হয়ে যায়। না, ঘটনা কিন্তু এখানেই শেষ না, ঘটনার ভয়াবহতা কিন্তু শুরু। ওই মাদ্রাসাটি 3 থেকে 4 বছর বন্ধ থাকার পর এলাকার লোকজন, তারপরে আলেম ওলামারা পুনরায় মাদ্রাসাটি চালু করার উদ্যোগ গ্রহণ করে এবং চালুও করেন। মাদ্রাসাটি চালু করার আগে মাদ্রাসার চারদিকে খুব শক্তপোক্তভাবে বন্ধ দেওয়া হয়, যাতে করে কোনো অশুভ শক্তি মাদ্রাসার ভেতরে প্রবেশ করতে না পারে। তো মাদ্রাসা চালু করার পর মাদ্রাসা ছাত্র দিয়ে ভরে যায়, খুব ভালো করেই চলছিল মাদ্রাসার সব কিছু, এর মধ্যে তেমন কোনো সমস্যা হচ্ছিলও না। আর তখনকার হুজুরও ছিলেন পরহেজগার একজন মানুষ। তো একদিন রাতের বেলা হুজুরের সাথে ঘটে এক ভয়ানক ঘটনা। হুজুর একদিন ক্লাস শেষ করে রাতের বেলা তার বাড়িতে ফিরছিলেন। যদিও বা হুজুর সবসময় মাদ্রাসাতেই থাকতেন, কিন্তু ওই দিন বাড়িতে একটু কাজ ছিল বলে উনি বাড়িতে যাচ্ছিলেন। তো হুজুর বাড়ি যাওয়ার পথে একটি ছোট্ট কালভার্ট পাড়ি দেবেন আর কি। তো হুজুর যখন ওই কালভার্টের কাছে যান তখন হুজুর শুনতে পান তার পেছনে অনেকগুলো মানুষের পথ চলার আওয়াজ হচ্ছে। তখন হুজুর ভাবেন হয়তোবা কেউ বা কারা ওই পথ দিয়ে আসছে। এই চিন্তা করে হুজুর পেছনের দিকে তাকান, তবে হুজুর পেছন দিকে তাকিয়ে কাউকে দেখতে পাননি। হুজুর তখন মনে মনে চিন্তা করতে থাকেন, এটা তো স্বাভাবিক কিছু না। হুজুর তখন দোয়া কালাম করে শরীর বন্ধ করে নেন এবং কালভার্টের উপর তখন উঠেও পড়েছেন। যখনই হুজুর কালভার্ট অতিক্রম করেছেন তখনই শুনতে পান পেছন দিক থেকে কেউ হুজুরকে ডেকে উঠেছে, এই হুজুর, হুজুর, দাঁড়া 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 বলছি, এইভাবে ডেকে ওঠে। হুজুর তখন বলে ওঠেন, দাঁড়াবো না আমি, সাহস থাকলে তোরা আমার সামনে এসে দাঁড়া। এই কথা বলার সাথে সাথে হুজুর দেখতে পান তার সামনে কয়েকটা অবয়ব দূরে দাঁড়িয়ে আছে, কাছে আসছে না। সামনে কিন্তু এতক্ষণ কিছুই ছিল না। এই অবয়বগুলো দেখতে নাকি অনেকটা শেয়ালের মতো মনে হচ্ছিল। আমরা তো বলেছি যে হুজুর কিন্তু খুব ভালো মানের একজন পরহেজগার মানুষ ছিলেন, আর শরীরটা তো উনি বন্ধ করে ফেলেছিলেন। হুজুর মোটামুটি সাহসীও ছিলেন বটে। তো ওই অবয়বগুলোকে হুজুর জিজ্ঞেস করেন, এই তোরা কি চাস? হুজুরের প্রশ্নের উত্তরে অবয়বগুলো আসলে হুজুরের প্রশ্নের উত্তরে অবয়বগুলো বলেন হুজুরকে উদ্দেশ্য করে, এই হুজুর, তোরা এই মাদ্রাসা ছেড়ে চলে যায়, এটা আমাদের বাসস্থান, যেখানে আমরা অনেক দিন যাবত আছি, আমাদের পূর্বপুরুষরা এখানেই ছিল। তখন হুজুর উত্তর দেন, না না, এটা তো হবে না, এটা মানুষের জমি, এটা তো সরকারি খাস জমি না যে আমরা সরকারি খাস জমিতে মাদ্রাসা করেছি। তোরা মানুষের জমিতে থাকবি, এটা তো হতে পারে না। মানুষের জমি মানুষ মাদ্রাসা করুক, মসজিদ করুক, তারা নিজেরা থাকুক, পুকুর কাটুক, এটা তাদের ইচ্ছা। তোরা এখানে অনেকদিন ছিলি, এখন অন্যত্র চলে যা, এটাই সাফ কথা। তখন ওরা বলে যে না, আমরা যাব না, তোরা মাদ্রাসা বন্ধ করে চলে যা, মাদ্রাসা ভেঙে দিবি এখান থেকে। তখন হুজুর বলেন যে না, তোরা অনেকদিন থেকেছিস, তোরাই যাবি। তখন হুজুর বলেন, আচ্ছা তোদের যদি এতই সমস্যা তাহলে এই মাদ্রাসা যখন হলো তখন বাধা দিসনি কেন? তখন নাকি ওই জিনগুলো প্রচন্ড রেগে যায় এবং বলে যে আমরা বাধা দেবো মানে? ওই সময় যেই হুজুর এই মাদ্রাসা প্রতিষ্ঠা করছিল সেই হুজুরের সাথে অনেকগুলো শক্তিশালী জিন ছিল, এই কারণে আমরা বাধা দিতে পারি নাই। তো সেই হুজুর মারা গেছে, ওই জিনেরাও চলে গেছে, এখন এই সমস্ত কথাবার্তা বলে লাভ হবে না, তোরা এখান থেকে চলে যা। তো এই কথাগুলো নাকি ওই অবয়বগুলো দূরে থেকেই বলছিল।
তো হুজুর তো শরীর বন্ধ করে নিয়েছেন, আল্লাহর রহমতে কাছে আসতে পারে নাই। এভাবে অনেকক্ষণ ওই জিনদের মাঝখানে কথাবার্তা হয় আর কি, হুজুর এবং জিনদের। এক পর্যায়ে জিনগুলো নাকি হুজুরকে হুমকিও দেয়। তো জিনগুলো বলে যে আমরাও দেখে নেবো তোরা কতদিন এখানে ভালোভাবে থাকতে পারিস। তখন হুজুরও বলে ঠিক আছে, আমরাও দেখবো তোরা কি করতে পারিস, আল্লাহর কালামের উপর তোরা কতটুকু করতে পারবি আমাদের জানা আছে। তো এই বলে হুজুর বাড়ির দিকে যাওয়া শুরু করে, ওই অভাবগুলো ভ্যানিশ হয়ে যায়। প্রতিমধ্যে হুজুরের সাথে তার কোনো ঘটনা ঘটেনি, হুজুর পরবর্তীতে এই ঘটনা সবাইকে বলেন আর কি। তো মাদ্রাসা কেন্দ্রিক ঘটনাগুলো এখনো চলমান রয়েছে, ওই মাদ্রাসার কথা বলছি, সঙ্গত কারণে মাদ্রাসার নামটি বলছি না। প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি হাফেজ আলহাজউদ্দিন ভাইকে মাদ্রাসা কেন্দ্রিক ঘটনা পাঠানোর জন্য। প্রিয় লিসেনার্স, আশা করছি ঘটনাটি আপনাদের ভয়ের শিহরণ জাগাতে সক্ষম হয়েছে ইনশাল্লাহ। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। হাই প্রিয় লিসেনার, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের যে এপিসোডটি সেটি খুব ইন্টারেস্টিং বিকজ বাছাইকৃত ঘটনাগুলো আমি এখানে শেয়ার করেছি। সবচেয়ে ভয়ানক ঘটনাগুলো হচ্ছে এগুলো, যেন আপনাদের শুনতে ভালো লাগে। তো আমরা বেশি কথা বলবো না, সেটা হচ্ছে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মতামত জানিয়ে দিতে কিন্তু ভুলবেন না, আর মাস্ট একটা লাইক করে দিবেন। তো চলুন আমরা মূল ঘটনায় ফিরে যাই। ধন্যবাদ। তার নাম মোহাম্মদ আমিনুল ইসলাম। ওনার বাড়ি পিরোজপুর জেলার সদর উপজেলার কলাখালী ইউনিয়নের উদয়কাঠি গ্রামে। মূলত এই ঘটনাটি সাফারার উনি নিজেও এবং ওনার পরিবার। ঘটনাটির সূত্রপাত হয় 1975 সালের কোনো একটি সময়ে। আমিনুল ইসলাম ভাইয়ের নানার নাম মোবারক মোল্লা। আগে ওনার নানা যে গ্রামে থাকতেন সেই গ্রামের নাম ছিল শ্রীরাম কাঠি। ওখানে অনেক হিন্দু সম্প্রদায়ের লোকদের বসবাস ছিল। তো নানা ওই গ্রামে একটি জায়গা কিনতে চাইলেন। তো এক হিন্দু ভদ্রলোকের কাছ থেকে জায়গাটা কিনবেন, কিন্তু কোনো একটা কারণে হিন্দু ভদ্রলোক দোমনা করছেন, একবার বিক্রি করব না, এরকম একটা দোমনা ছিলেন আর কি সেই ভদ্রলোক। তো একটা পর্যায়ে নানা সেই জায়গাটা কেনেন। তো কেনার পর ওখানে একটা ঘরও তোলেন। বাস এই যে সমস্যা শুরু হলো। ওই সময়ে বাড়িতে টিউবওয়েল ছিল না, অনেক বাড়িতে টিউবওয়েল ছিল না। আর যেহেতু বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি নদী বিধৌত এলাকা, তো বাড়ির আশপাশ দিয়ে কিন্তু নদীর শাখা প্রশাখা কিন্তু আছেই। ওই গ্রামের পাশ দিয়ে নদী বয়ে গিয়েছিল। তো বিশুদ্ধ পানির জন্য অনেকেই কলস ভরে ওই নদী থেকে পানি নিয়ে আসতেন। তো এই আমিনুল ইসলাম ভাইয়ের খালারা কিন্তু 4 জন, মানে তার মায়েরা বোন টোটাল 5 জন, আর আমিনুল ইসলাম ভাইয়ের মামা 3 জন। তো একদিন কি হয় যে আমিনুল ইসলাম ভাইয়ের যিনি নানি, উনি কলস নিয়ে নদী থেকে পানি আনতে গিয়েছেন। তো পানি আনার জন্য যখন ওই কলসটা নদীর পানিতে রেখেছেন, মানে নদীর পানির উপর রেখে তো তারপর পানিটা কলসের মুখ দিয়ে ভরবে, তারপর উনি কলসটা নিয়ে কোমরে নিয়ে চলে আসবেন, এরকমই তো হয়। তো উনি যখন নাকি পানির উপর রেখেছেন এবং ওর ভিতরে পানি ঢুকছিল, হঠাৎ করে অদ্ভুত একটা শব্দ হলো। এই শব্দটার সাথে উনি মোটেও পরিচিত ছিলেন না। ছোটবেলা থেকে টেবে উনি পানি আনেন, কিন্তু এরকম শব্দ তো কখনো হয় না। এই শব্দটা কেন হলো? তো উনি ওই কলসটা যখন উনি ওনার কোমরে তুলবেন, মনে হচ্ছিল কলসটা অনেক ভারী। এত ভারী কিন্তু ওর কাছে কখনোই মনে হয় না, কারণ এই কলসের পানি উনি হামেশাই নিচ্ছেন। এই কলস দিয়ে নদী থেকে পানি নিচ্ছেন বা অন্য কোনো জায়গা থেকে পানি নিচ্ছেন, এত ভারী তো কখনো মনে হয় না। তো উনি অনেক কষ্টে কলসটা নিয়ে আসেন। তো আসার পর সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল। পরের দিন হয় কি, একটা পাগল টাইপের লোক আসে। তো এই যে নানি, যে আমিনুল ইসলাম ভাইয়ের নানি, উনি কিন্তু পর্দা করতেন, পরপুরুষের সামনে উনি আসতেন না। তো ওই একটা পাগল টাইপের লোক আসছে, আসার পরে বলছে যাই চাল দে। তো ওনার নানি পর্দার আড়াল থেকে কিছুটা চাল দিলেন। তো চাল নেওয়ার পর ওই পাগল লোকটা বলছে যে মারে তুই আমার সামনে আয়, তোর সাথে আমার কথা আছে। তখন নানি সামনে আসেন, তখন বলেন যে তোকে তো কালে খাবে। কালে খাবে মানে কাল জিনিসটা আবার কি? তুই কথাটা বোঝেন না। তো এরপরে পাগল লোকটা চলে যান। এদিকে এই নানির ভাসুরের বউ, স্থানীয়ভাবে তাদেরকে জাল বলে, তো মানে তার ভাসুরের বউকে, মানে তার জালকে, যে এই পাগল লোকটা কি বলে, আমাকে নাকি কালে খাবে। তখন নানির জাল বলে কি ব্যাপার, কে বললো এই কথা? বলে যে একটা পাগল লোক বললো। কোথায় সে? এখানেই তো ছিল।
তাকে খোঁজাখুঁজি করা হলো, কিন্তু আর কোথাও পাওয়া গেল না। তখন এই যে নানির ভাসুরের বউ, মানে নানির জাল যে, তো তিনি বললেন কালে খাবে মানে কি বোঝো? তার মানে হচ্ছে কাল সাপে কামড় দেবে। আর এই কাল সাপ কি জানো? মনসা সাপ, ভয়ঙ্কর মনসা সাপ। এরা এমন একটা জিন, সাপের বেশে থাকে, একবার যদি কারো পিছে লাগে ছাড়ে না। কিন্তু এই পাগল লোকটা এই কথাটা কেন বলল? আশেপাশে অনেক খোঁজাখুঁজি করা হলো, কিন্তু ওই লোকটাকে আর কোথাও খুঁজে পাওয়া গেল না। এরপরে কেটে গেল 3 থেকে 4 দিন। একদিন হামিদুল ইসলাম ভাইয়ের মামা ভর দুপুরবেলা মাঠে কাজ শেষ করে খেতে আসছে বাড়িতে। তো ওনার নানি ভাত বেড়ে দিচ্ছেন, মামাও পাটিতে বসে খাচ্ছেন। তো হঠাৎ করে নানি খেয়াল করলেন যে মামার জুতাটা নড়ছে। গ্রামে তো মাটির ঘর, তো ওনার নানি ওনার মামাকে বলছে যে এই তো জুতাটা তো ইঁদুরে কেটে ফেলতেছে রে, জুতাটা সরা। তো মামার ওইদিকে খেয়াল না করে ভাত খেয়েই যাচ্ছেন। তারপর নানি কি করলো, জুতাটা যেই না টান দিতে যাবে তখনই হাতে কিসের জন্য একটা কামড় দিল। তো উনি আসলে বুঝতে পারেন নাই যে আসলে কিসে কামড় দিয়েছে, কি কামড় দিলে এটাও উনি দেখেন নাই। উনি ভেবেছেন হয়তো বা ইঁদুর টিঁদুরে কামড় দিয়েছে হয়তো বা। তখন উনি বলেন যে আমার হাতে ইঁদুর কামড় দিছে, আর ইঁদুরের কামড়ে আসলে তেমন কিছু হবে না, এটাই বিশ্বাস করেছিলেন। সবাই ভেবেছেন ঠিক হয়ে যাবে। কিন্তু ঘটনা ঘটল অন্যরকম। নানির শরীরটা আস্তে আস্তে নীল হতে থাকলো, তার পুরো শরীরে বিষ ছড়িয়ে গেল। ছটপট করতে করতে উনি সন্ধ্যার পর মারা যান। আস্তে আস্তে সবাইকে আসলে ব্যাপারটা বুঝাতে বা বুঝতে মানে সবাই বুঝতে পারলেন যে নানিকে আসলে ইঁদুরে কামড় দেয় নাই, দিয়েছিল কোন একটা সাপ। মূলত যখন নানি মারা গেলেন, এরপর নানির ভাসুরের বউ মানে নানির জাল সবাইকে ওই পাগলের কথাটা বলেন। কারণ শুরুতে তো এই বিষয়টা আসলে ওনারা পাত্তা দেন নাই, আর মহিলা মানুষ গৃহস্থ বাড়ির তারা তো ব্যস্ত ছিলেন, যার ফলশ্রুতিতে এই বিষয়গুলো নিয়ে পুরুষ লোকদের সাথে কথাও হয় নাই। আর পুরুষ লোকরা ওই সন্ধ্যার দিকেই বাড়িতে আসে মাঠের কাজ শেষ করে, যার ফলশ্রুতিতে তাদের সাথে তো কথা বলার মতো সুযোগও হয়নি। ওদিকে এই আমিনুল ইসলাম ভাইয়ের আর একজন মামা ছিলেন, তার নাম হলো আলমগীর। সে ছিল মানে উনি বড় মামা, আর মেজো মামার নাম হলো আইয়ুব আলী, আর ছোট মামার নাম হলো হিরণ। তো একদিন ওনার বড় মামার সাথে ঘটেছে একটি মর্মান্তিক ঘটনা। দুপুরবেলা উনি বড়ই গাছ থেকে বড়ই পারবেন বলে বড়ই গাছে ঢিল মারছেন। হঠাৎ করে নাকি কোত্থেকে একটা ছোট্ট ঢিল এসে এই মামার পায়ের বৃদ্ধাঙ্গুলির উপরে পড়ে। মামা খুব ব্যথা পায়, বাড়িতে এসে বলে যে আমার পায়ের উপরে একটা ঢিল এসে পড়েছে, খুব ব্যথা পেয়েছি। সেই ব্যথায় কাতরাতে কাতরাতেই মামা মারা যান। এ কি শুরু হলো ওই পরিবারে? একটা ছোট্ট ঢিল আঙ্গুলের মাথায় পড়ে একটা তরতাজা ছেলে কি মারা যেতে পারে? এটা কিভাবে সম্ভব? খুবই রহস্যময় একটি ব্যাপার। ওনার নানা বাড়ির পরিবারের উপর নেমে আসে শোকের ছায়া। প্রথমে নানি, তারপর বড় মামা মারা গেলেন। নানা তার স্ত্রী এবং বড় ছেলেকে হারিয়ে খুব ভেঙে পড়েন। এদিকে কি হয়, এই আমিনুল ইসলাম ভাইয়ের আম্মু দিন দিন শুকিয়ে যাচ্ছিলেন, খুব চিকন হয়ে যাচ্ছিলেন। তখন তাকে কবিরাজ দেখানো শুরু করা হয়। অনেক কবিরাজ দেখানো হয়, কিন্তু কোনো কাজ হয় না। পরে একটা কবিরাজের সন্ধান তারা পান। তখন ওনার নানা ওনার আম্মুকে নিয়ে একটা কবিরাজের কাছে যান। তখন কবিরাজ বলে খুবই দুর্ধর্ষ এক মনসা জিনের পাল্লায় পড়েছে, আর এ তো তোমাদেরকে নির্বংশ করে ছাড়বে। যে জায়গাটা তোমরা আছো ওই জায়গাটা তো কেনা উচিত হয়নি। মূলত ওই জায়গাতে বহুদিন ধরে বসবাস ছিল, তবে যে পরিবার বসবাস করত এই পরিবার ওই জায়গাটা বিক্রি করতে চাইছিল না বেশ কিছু কারণে। তার মধ্যে এই কারণটাও একটা ছিল যে জায়গাটা কেনার পর তোমাদের কোনো ক্ষতি হয় কিনা। তারপরও তোমরা ইচ্ছা করে জায়গাটা কিনেছ, আর এই জিনিসগুলো বললেও হয়তো অনেকে বিশ্বাস করতো না, এই জন্য তারা আসলে ব্যাপারটা বলেও নাই। এই কথা শোনার পর নানা তো অনেক ভয় পেয়ে যান, নানা তো খুব কান্নাকাটি করেন। কবিরাজ এটাও বলে দেন যে তোমার স্ত্রী এবং বড় ছেলেকে ওরাই মেরেছে। তো এটা বলার পর মূলত এই আমিনুল ইসলাম ভাইয়ের আম্মুর চিকিৎসা শুরু করেন তিনি। ওনাকে ঘরে বসান। তো কবিরাজ হাতে একটা পানির পাত্র নেন এবং আমিনুল ইসলাম ভাইয়ের আম্মুকে বলেন যে আমি যখন বাগান থেকে দৌড় দিয়ে এদিকে আসবো তখন তুমি দরজার সামনে দাঁড়াবে, ভুল হয় না যেন। কবিরাজ তার হাতের পানির পাত্র নিয়ে দৌড় দিয়ে বাগানে চলে যান। এর অল্প কিছুক্ষণ পর বাগান থেকে কোন একটা কবিরাজি কাজ করে দৌড় দিয়ে আবার ঘরের দরজার সামনে এসে দাঁড়ান এবং এই আমিনুল ইসলাম ভাইয়ের আম্মুকে ডাক দেন। তো ওনার আম্মুর দরজার সামনে এসে দাঁড়ালে কবিরাজ তখন হাতের পাত্র থেকে পানি মুখে নিয়ে সেই মুখের পানি কুলি করে ওনার আম্মুর দিকে ছুঁড়ে মারেন।
এবং এরপরে ওনাকে একটা জিনিস দেন এবং বলেন যে তুমি যদি এই জিনিসটা হারিয়ে ফেলো তাহলে কিন্তু আমার কোনো কিছু করার নাই, আমি জীবনের ঝুঁকি নিয়ে আজ এই কাজটা করলাম, কিন্তু মনে রেখো আমার ক্ষমতার সীমানা এই পর্যন্তই। এই মনসা জিনদের সাথে পেরে ওঠার যতটুকু ক্ষমতা ছিল আমি তার সর্বোচ্চটা প্রয়োগ করলাম, কিন্তু যদি এটা হারিয়ে ফেলো তাহলে কিন্তু আমার আর কোনো কিছুই করণীয় থাকবে না, সুতরাং এটা হারিও না। তো এরপরে এই আমির ইসলামের আম্মু আস্তে আস্তে সুস্থ হয়ে যান। এর কয়েক বছর পর ওনার আম্মুর বিয়ে ঠিক হয়। তো বিয়ে ঠিক হওয়ার পর গায়ে হলুদের যেদিন অনুষ্ঠান ওদিন কোনোভাবে ওই কবিরাজ যেই একটা জিনিস দিয়েছিলেন সেটা হারিয়ে যায়। আর আসলে বিয়ে বাড়ির একটা উৎসব চলছে, গায়ে হলুদ, এই ব্যাপারটা আসলে অনেকটা ভুলে গিয়েছেন। এর ভিতরে কয়েক বছর তো পার হয়েই গেছে, তো বিয়েও হয়ে যায়। বিয়ের কিছুদিন পর থেকেই এই আমিনুল ইসলাম ভাইয়ের আম্মু এক ধরনের কান্নার আওয়াজ শুনতে পেতেন। দূর থেকে কে যেন নাকি কণ্ঠে কান্না করছে। এরপর থেকেই ওনার শরীর স্বাস্থ্য আবার ভেঙে পড়তে লাগলো, শুকিয়ে যেতে লাগলেন। তো এরপর ওনার কাছে মনে হলো যে কবিরাজ একটা জিনিস দিয়েছেন, সেই জিনিসটা তো এখন আর নাই, হারিয়ে গেছে। কিন্তু কিভাবে হারিয়ে গেছে, কোথায় হারিয়ে গেছে, আর খোঁজাখুঁজি করে আর কোথাও খুঁজে পেলেন না। এরপর ওনাকে আবার সেই কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। তখন কবিরাজ এই কথা শোনার পর বললেন যে জীবন বাজি রেখে কাজটি করেছিলাম, বারবার সতর্ক করেছিলাম জিনিসটা হারিও না, এখন তো আমার আর কিছুই করার নাই, আমি আর কিচ্ছু করতে পারবো না। আর এখন তোমাদের জন্য কিছু করা মানে হচ্ছে আমার সাক্ষাৎ মৃত্যু ডেকে আনা। এখন আমার কিছুই করার নাই, তোমরা চলে যাও, যদি পারো অন্য লোকদেরকে দেখাও, আমার করণীয় আর কিচ্ছু নাই। তো এভাবেই চলছিল। এর মধ্যে এই আমিনুল ইসলাম ভাইয়ের বড় ভাই জন্মগ্রহণ করেন। ওনারা 3 ভাই, বড় ভাইয়ের নাম রফিকুল, মেজ ভাইয়ের নাম হাফিজুল, আর ছোট ভাই আমিনুল, মানে যিনি আমাদেরকে ঘটনা দিয়েছেন আর কি। তো ওনার বড় ভাইয়ের সাথে অনেক রকমের ঘটনা ঘটেছে। ওনার বড় ভাই যখন ছোট ছিলেন তখন ঘুমাতে পারতেন না। উনি ঘুমানোর পর নাকি তার চোখের মনি ঘুরতো, মানে আমরা কিন্তু চোখ বন্ধ করলে চোখ ঘোরাতে পারি, তো ওনার 2 চোখ ওইভাবে ঘুরতো নাকি একা একাই, আর এই কারণে ওনার ঘুম আসতো না। তো আমিনুল ইসলাম ভাইয়ের আম্মু তো আগে থেকেই জানতেন যে তাদের পরিবারে কি সমস্যা শুরু হয়েছিল। তখন ওনার আম্মু কি করতেন, কোরআন শরীফ নিয়ে ওনার ভাইয়ের বুকের উপর রাখতেন নাকি। তো ওনার ভাইয়ের বুকের উপর রাখলে তার পরেও নাকি এই চোখ ঘোরাঘুরি কমতো না। তবে ওনার মেজ ভাইয়ের কোনো সমস্যা হতো না। সমস্যা আবার শুরু হলো এই আমির ইসলাম ভাইয়ের সাথে। আমির ইসলাম ভাইয়ের বয়স যখন 3 মাস, তখন নাকি উনি ওই মশারির মধ্যে হাঁটাহাঁটি করতেন, মশারি টানানো থাকতো ওর মধ্যে হাঁটাহাঁটি করতেন। 3 মাসের একটা বাচ্চা তো হাঁটতে পেত না বা হাঁটতে পারে না, আর এটা দেখে ওনার আম্মু তো ভয় পেতেন। কিন্তু যাতে অন্য ভাইয়েরা ভয় না পায় এই জন্য অন্যদেরকে সাহস দেওয়ার চেষ্টা করতেন। আমির ইসলাম ভাইয়ের আব্বুও অন্যদেরকে সাহস দেওয়ার চেষ্টা করতেন যে এইগুলো কোনো সমস্যা না, ঠিক হয়ে যাবে। একবার কি হয়েছে, আমির ইসলাম ভাই খুব অসুস্থ হয়ে পড়েন। ডাক্তার দেখালে কোনো কাজ হয় না, কবিরাজ দেখালেও কোনো কাজ হয় না। ঠিক কি করবে ওনার ফ্যামিলি বুঝতে পারেন না। তো একবার কি হন যে ওনাকে বলে দেওয়া হয় যে আর 1 দিন নাকি বাঁচবেন এই আমিনুল ইসলাম ভাই, কিন্তু এরপরেও কিছু হয়নি, এমনি এমনি সুস্থ হয়ে গেছেন। সুস্থ হন, আবার অসুস্থ হন, আবার সুস্থ হন। তো এভাবে অসংখ্য কবিরাজ দেখানো হয়। কবিরাজ দেখাতে দেখাতে এক প্রকার বিরক্তই হয়ে যান ওনার বাবা। আর কত টাকা খরচ করা যায়, যে যেটা বলেন সেভাবেই করেন, আর ভালো তো হয় না, ভালো হয়ে গেলেও তো মনকে একটা সায় দেয়া যায়। এরপর ওনার পুরো পরিবার ঢাকাতে চলে আসেন, আর ওনাদের ফ্যামিলির মধ্যে অসুস্থ শুধু উনি আছেন, উনি, ওনার আম্মু এবং বড় ভাই। এখন আমরা ঘটনার আগালে তখন বুঝতে পারবো যে আসলে বর্তমান অবস্থাটা কি। তো যাই হোক, ওনার মেজো ভাই এবং ওনার আব্বু সুস্থ, তাদের কোনো সমস্যা হয় না। একবার ওনাদের পাশের বাসার একজন ভাড়াটিয়া ওনাদেরকে একটা কবিরাজের সন্ধান দেন। তখন ওনার 3 জনের আব্বুকে না জানিয়েই ওই কবিরাজের কাছে যান। কবিরাজ ওনাদেরকে দেখে বললেন যে 4 কেজি মিষ্টি লাগবে 2 প্যাকেটে, রাতের বেলা আমি আসনে বসবো, আপনারাও থাকবেন। এরপর ওনারা 4 কেজি মিষ্টি নিয়ে আসেন। একটা মানে বদ্ধ ঘরে ওনাদের 3 জনকে বসালেন, করে সব লাইট অফ করে দিল। তারপর কবিরাজের জিনকে হাজির করলো। কবিরাজের জিন আসার সময় দরজায় 3টা টোকা দেয়, এসে বলে ডেকেছিস আমায়? কবিরাজ বলে এদের সমস্যাগুলো কে করছে তাকে ধরে নিয়ে আসো এক্ষুনি। কবিরাজ জিন আবার দরজায় 3টা বাড়ি দিয়ে চলে যায়। তার 5 মিনিট পর ধরে নিয়ে আসে আমিনুল ইসলাম ভাইয়ের আম্মুর সাথে থাকা জিনটাকে। আসার সাথে সাথেই ওনার আম্মু বুঝতে পারেন যে ওনার আম্মুর সাথে যে জিন তাকেই ধরে নিয়ে এসেছে, কেন যেন উনি টের পেয়ে গিয়েছিলেন।
আসার সাথে সাথে সেই কান্নার আওয়াজ শুনেই মূলত, কারণ ওই জিনটা কান্না করছিল, কান্নার আওয়াজ শুনে বুঝতে পেরেছেন যে এটাই সেই জিন। তো কবিরাজ বলল ওকে নিয়ে বন্দি করে ফেলো। তো জিনগুলো দরজায় 3টা বাড়ি দিয়ে আবার চলে যায়। তখন কবিরাজ বলল সমস্যার সমাধান হয়ে গেছে, আপনারা বাড়ি চলে যান। তো ওনার বাড়িতে চলে আসার পর রাতের বেলা যখন ঘুমাতে যাবেন আর কি, তখন ওনাদের ঘরের মধ্যে এক ধরনের গম্ভীরতা কাজ করে, কে যেন রাগে ফসফস করছে। এটা শুধু ওনার আম্মু বুঝতে পারছেন। ওই দিন রাত্রে ওনার আম্মু স্বপ্নে দেখেন একটা ব্যাপার। সেটা কি? সেটা হলো ওই যে কবিরাজের কাছে ওনারা গিয়েছিলেন, সেই কবিরাজের জিন তো ওনার আম্মুর সাথে থাকা জিনটাকে ধরে নিয়ে বন্দি করে ফেলেছিল। একটা গর্তের মধ্যে নাকি বন্দি করেছিল এবং গর্তের উপর একটা পাথর দিয়ে রেখেছিল। তো সেই জিনটা নাকি কোনোভাবে সেই পাথর সরিয়ে আবার বের হয়ে গিয়েছে। আর উচ্চস্বরে জিনটা হাসছে এবং বলছে যে আমাকে আটকানো এত সহজ। ইতোমধ্যে আমিনুল ইসলাম ভাইয়ের বড় ভাই আরো অসুস্থ হয়ে যান। বড় ভাইয়ের সমস্যা হলো উনি যেখানেই যাক না কেন সবসময় একটা বমি বমি ভাব হতো, কিন্তু বমি হতো না। উনি বমি করার জন্য চেষ্টা করতেন কিন্তু বমি হতো না। যে কোনো কবিরাজের কাছে গিয়েছেন, সেখানেও বমি বমি ভাব হতো, কবিরাজ ট্রিটমেন্ট করেছেন, লাভ হতো না। হয়তোবা কয়েকদিন ভালো থাকতো, আবার যা তাই হতো। এই যে আমিনুল ইসলাম ভাই, ওনার কিছুদিন পর পর মাথা ব্যথা করত, এমন প্রচন্ড মাথা ব্যথা যে একদম মরে যাওয়ার মতো উপক্রম। কোনো ডাক্তার দেখেও কাজ হতো না। ডাক্তাররা অনেক চিকিৎসা করেছেন, লাভ হয়নি। নারায়ণগঞ্জে একজন হুজুর ছিলেন, তার কাছে নিয়ে যাওয়া হয়। তাকে যখন এই সমস্যাগুলোর কথা বলা হয়, উনি পানি পড়া দেন, ওগুলো দিয়ে গোসল করতে বলেন। তো ওগুলো দিয়ে গোসল করলে ঠিক হয়ে যেত, পানি খেলেও ঠিক হয়ে যেত, কিন্তু পুরোপুরি সুস্থ উনি হতেন না, কিছুদিন পরপরই অসুস্থ হতেন। তো হুজুরের কাছে নিয়ে যেত, পানি পড়া দিত। তো এইভাবেই চলছিল। এর মধ্যে শোনা গেল ওনার এক খালা, দুঃসম্পর্কের খালা, উনি কবিরাজি করেন। তখন তার কাছে নিয়ে যাওয়া হয়। তখন সেই খালা উনি একটা ছোট্ট ঘরে নিয়ে যান, ওনার যেই ঘরটা, যেখানে উনি বিভিন্ন রুগী টুগী দেখেন, টুকটাক কবিরাজি করেন। তো ওখানে উনি অজু করে একটা উঁচু জায়গায় বসে জিকির করতে থাকেন। হঠাৎ করেই এই খালার ভয়েস চেঞ্জ হয়ে যায় এবং বলতে থাকে, কেন ডেকেছিস আমায়? তখন আমিনুল ইসলামের আম্মু বলে, আমাদের খুবই সমস্যা, আমার ছেলে দুটো অসুস্থ, এদেরকে নিয়ে খুবই কষ্টে আছি, আমার কথা তো বাদই দিলাম। তখন বড় খালা বলে ওঠেন যে তারা দেখছি, মানে ওনাকে বড় খালা বলতেন আর কি। তো হঠাৎ করে নাকি আমিনুল ইসলাম ভাইয়ের আম্মুর সাথে থাকা জিন ওনার আম্মুর শরীরে হাজির হয়ে বলে ওঠে, এই আমায় ডাকছিস কেন? তোর সাহস তো কম না, তুই আমাকে ডাকলি? তখন ওই যে বড় খালা, উনি তো তখন ওনার শরীরের মধ্যে তখন জিন রয়েছে, তখন ওই বড় খালা বলে উঠলেও যে আপনি রাগ করবেন না, এই ছেলে দুটো মুখের দিকে তাকিয়ে এদেরকে মাফ করে দিন, ওরা তো কোনো অন্যায় করেনি। তখন এই আমিনুল ইসলাম ভাইয়ের আম্মুর শরীরে থাকা জিনটা বলে ওঠে, কাকে মাফ করব আর কাকে করব না সেটা কি তুই আমাকে শেখাবি? তখন ওই বড় খালার শরীরে থাকা জিনটা কিন্তু বুঝতে পারে যে এই জিনটা শক্তিশালী। তখন উনি আবারও অনুরোধ করেন যে মানছি আপনি ওদের উপর রাগ করেছেন, কিন্তু এই বাচ্চা দুটোর তো অপরাধ নাই, ওদেরকে ক্ষমা করে দেন। এরপর কিছুক্ষণ চুপ থাকেন ওনার আম্মুর শরীরে থাকা জিনটা। এরপর ওনার আম্মু ডাক দেয়, এই আমির ইসলাম ভাইকে ডাক দেয়। উনি তো ভয় পাচ্ছেন, কারণ তার শরীরের মধ্যে তো তখন জিন রয়েছে, সেই ভয়ঙ্কর মনসা জিনটা। তখন ওই যে বড় খালা, তার শরীরেও তো জিন রয়েছে। তখন ওই জিনটা বুঝতে পারে যে আমির ইসলাম ভাই ভয় পাচ্ছেন। তখন এই বড় খালার ভেতর থেকেই বলে ওঠেন যে বাবা তুমি যাও, ভয় নাই, আমি আছি। তখন আমির ইসলাম ভাই ভয়ে ভয়ে ওনার আম্মুর কাছে যান। তখন ওনার আম্মু ওনার মাথার তালুতে মুখ দিয়ে মনে হচ্ছে কিছু শুষে নিলেন, আমরা যেভাবে কোনো একটা পাইপ দিয়ে ভেতর থেকে পানি শুষে নিই, ঠিক ওই রকম। এরপর ওনার শরীরটা একদম হালকা হয়ে যায়, নিজেকে খুবই সুস্থ মনে হয়। এতটা সুস্থ মনে হয় সুস্থ মানুষও এতটা সুস্থ বোধ করে না। শরীরটা অনেক ভালো লাগছিল। আর ওই যে ওনার বড় ভাই তাকে একটা ফু দিয়ে দেয়। এরপর ওনার আম্মু জ্ঞান হারায়। এরপর ওনার আম্মুর মাথায় পানি দিয়ে জ্ঞান ফেরানো হয়। তো এরপরে ওই যে যেই বড় খালা, মানে সেই খালাটা যার ভিতরে জিনটা ছিল, সে বলে ওঠে এ তো অনেক শক্তিশালী, এর সাথে শক্তি দিয়ে আসলে পারা যাবে না, একে যতটুকু বুঝিয়ে কাজ করানো যায়। তো এরপরেও টুকিটাকি সমস্যা অনেক ছিল, তবে আগের থেকে এই আমির ইসলাম ভাই বেশ সুস্থ হয়েছিলেন। তার মানে হচ্ছে ওই মনসা জিনটা কিছুটা সুস্থ করলেও পুরোপুরি সুস্থ করেন নাই। এরপরে কিন্তু আরো বহু হুজুরের কাছে যাওয়া হয়েছে, অনেক টাকা পয়সা খরচ করা হয়েছে, আর
ওনার আব্বু মূলত টাকা খরচ করতে করতে খুব বিরক্ত হয়ে গিয়েছেন এবং বলে দিয়েছিলেন যে আর টাকা পয়সা খরচ করবো না, আল্লাহর উপর ভরসা করো। এই হুজুর কবিরাজের কাছে গিয়ে লাভ নাই, এরা শুধু টাকা পয়সা খায়। আবার ডাক্তার সাহেবের কাছ থেকে গেলে ডাক্তাররা এটা নিয়ে হাসে মজা করে, মানে কত ধরনের যে মজা মানুষের কাছ থেকে ওনারা পেয়েছেন, এমনকি ডাক্তারের কাছ থেকেও পেয়েছেন। কোনো ভালো ডাক্তারের কাছে যাওয়ার আগে সেই ডাক্তারের সহযোগী যারা থাকে তাদের সাথে তো কথা বলতে হয় কি সমস্যা, তো সমস্যা বললে তারা হাসাহাসি করে, মানে এমন একটা অবস্থা আর কি। তো একবার বলা হয়েছিল যে আমিনুল ইসলাম ভাইয়ের বড় ভাইকে বিয়ে দিলে ঠিক হয়ে যাবে, কিন্তু সবার কথা মতো বিয়ে দেওয়া হলেও ঠিক আর হয় না। এরপরে একজন হিন্দু কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। ওই লোকটা বলেছিল স্বর্ণ দিয়ে একটা ত্রিশূল এবং একটা তীর ছোট করে বানিয়ে বালিশের নিচে রাখতে হবে। কবিরাজের কথা মতো ওনারা সেটাও করেছিলেন, তাও কোনো ফলাফল পান নাই। 2018 সালে আমিনুল ইসলাম ভাইয়ের আম্মু স্ট্রোক করে মারা যান। বড় ভাই এখন 5 ওয়াক্ত নামাজ পড়েন, মসজিদে যান। তো আগের মতো যেই বমি বমি ভাবটা এটা এখনো হয়, তবে কম। আর এই যে আমিনুল ইসলাম ভাই, উনি পুরোপুরি সুস্থ না হলেও একটা ঘটনা এখনো ঘটে। আমিনুল ইসলাম ভাইয়ের ওয়াইফ বলেন উনি রাতের বেলা ঘুমালে নাকি বিছানা থেকে মাঝে মাঝেই আধ হাত এক হাত শূন্যে উঠে যান। এমন ঘটনা এখনো ঘটে চলছে। প্রিয় লিসেনার্স, সত্যি খুবই ভয়ঙ্কর ঘটনা। যারা এই ঘটনার প্রত্যক্ষদর্শী বা সাফারার তারাই শুধু বুঝতে পারেন যে কি ভয়ঙ্কর একটা পরিস্থিতির ভেতর দিয়ে তারা যাচ্ছেন। আমিনুল ইসলাম ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের ঘটনাগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। আর আপনাদের হরর ওয়ার্ল্ড পরিবারের পক্ষ থেকে আপনার এবং আপনার পরিবারের জন্য দোয়া রইল, আল্লাহ যেন আপনাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন এবং এই সমস্যা থেকে মুক্তি দান করেন। আমিনুল ইসলাম ভাই বর্তমানে সাভারের আশুলিয়াতে একটি ওয়ার্কশপে চাকরি করছেন। ওনার পরিবারের লোকজনও আমাদের আপনাদের হরর ওয়ার্ল্ড শোনেন। লিসেনার্স, এরকম অসংখ্য মানুষ আমাদের ঘটনা শুনছেন, যারা আমাদেরকে ঘটনা পাঠাচ্ছেন এই ঘটনাগুলো শোনার পর। এই জন্য বলি, আমাদের এই চ্যানেলের লিঙ্কটা আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আপনাদের পরিচিত বন্ধু মহলে যারা ভয়ের ঘটনা শুনতে ভালোবাসেন। যদি সাবস্ক্রাইবার বাড়ে তাহলে আমরা তাদের কাছ থেকে আরও অনেক ঘটনা পাবো এবং সেই ঘটনাগুলো দিয়ে অনেকটা পথ আপনাদের সাথে ইনশাল্লাহ চলতে পারবো। তা না হলে এই পথ চলা খুব বেশি দিন এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে না। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়, যার ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। ওনার নাম মোহাম্মদ তুষার আহমেদ ইমন। উনি বর্তমানে দক্ষিণ কেরানীগঞ্জে রয়েছেন, আগানগর ইস্পাহানি নামক স্থানে। ওনার বাড়ি কুমিল্লা জেলার মেঘনা উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দক্ষিণকান্দি গ্রামে। আর এই ঘটনাটি উনি সাইফুল ইসলাম খোকন নামক একজন ব্যক্তির কাছ থেকে সংগ্রহ করেছিলেন। ওই সাইফুল ইসলাম খোকন ভাইয়ের বাড়ি হচ্ছে টাঙ্গাইল জেলার সখীপুরে। তো চলুন ঘটনাতে চলে যাই। এই সাইফুল ইসলাম খোকন ভাইয়ের বড় চাচি আর ওনার দাদাকে নিয়ে ঘটনা। তো এই খোকন ভাই জন্মের পর উনি ওনার দাদাকে দেখেন নাই, আর গত বছর ওনার দাদি মারা গিয়েছেন। ওনার দাদির মুখ থেকে শুনেছিলেন। ওনার দাদা ছিলেন একজন কবিরাজ, টুকটাক চিকিৎসা করতেন। টুকটাক চিকিৎসা ওনার বেশ নামডাক ছিল গ্রামে। আর ওনার দাদার একজন বন্ধু জিন ছিল, মূলত সেই বন্ধু জিন ছিল কবিরাজ। দাদাও কবিরাজ ছিলেন, তো বন্ধু জিন যে সে বিভিন্ন জড়িবুটি বিভিন্ন ওষুধগুলো তৈরি করে দিতেন, সেগুলো কিন্তু মানুষকে দিতেন। আর সেই জিনটা খুবই ভালো ছিল, সে মানুষকে উপকার করতো সোয়াবের নিয়েতে। আর সেই জিনটার নাম ছিল জাফর। তো ঘটনার সময়কাল 1986 কি 87 সাল এরকম হবে আর কি। ওই সময় একদম পাড়া গ্রামে কিন্তু রান্নার জন্য লাকড়ির দরকার হতো, মানে খড়ির দরকার হতো, শুকনো খড়ি। তো এই জন্য মানুষ এই শুকনো খড়িগুলো সংগ্রহ করতেন। তো এই সাইফুল ইসলাম খোকন ভাইয়ের যেই দাদা বাড়ি আর কি, বা ওখানে ওনাদেরও বেশ বড় বাগান ছিল, ওই বাগান থেকে খড়ি সংগ্রহ করতে হতো আর কি রান্নার জন্য। তো একদিন কি হয়েছে, বিকালের দিকে হঠাৎ করে মনে পড়লো যে রাত্রে রান্নার জন্য তো খড়ি শর্ট পড়ে যাবে, এখন খড়ি তো আনতে হবে, নাহলে রান্না অর্ধেক হবে। আর গ্রামে কিন্তু সন্ধ্যার আগে থেকে রান্না বাড়া শুরু হয়ে যায়, রাত্রে রান্না আর কি। রাত্রে রান্না করবেন হচ্ছে ওনার বড় চাচি এবং দাদি। এখন ওনার বড় চাচি উনি কি করেছেন, যখন বুঝেছেন যে খড়ি শর্ট আছে, উনি আসরের নামাজ পড়েই
একা একাই ওই পাশের জঙ্গলে চলে গিয়েছেন লাকড়ির জন্য। ওটা ওনাদেরই ছিল সবকিছু, ওই ওনাদেরই জায়গাটাকে আশেপাশে। তো জঙ্গলের মধ্যে ঢুকে বেশ কিছু লাকড়ি পেয়েও যান। এখন উনি যতটুকু লাকড়ি কুড়ান, সামনে দেখেন যে আরো একটু ভালো লাকড়ি পড়ে আছে। তখন উনি চিন্তা করেন যেগুলো যদি সংগ্রহ করতে পারি তাহলে তো সকালে বা পরের দিন দুপুরবেলার জন্য একটু কাজ হয়ে যাবে। এই জন্য উনি সবগুলো তো আসলে কাছে হাতে বা কোমরে রাখা সম্ভব না, তো উনি এক জায়গায় জড়ো করছিলেন। তো এইভাবে করতে করতে উনি বুঝতে পারেন যে উনি জঙ্গলের গভীরে এসে পড়েছেন। তখনই মূলত বিপদটা শুরু হয়। তখনও কিন্তু যে মানে মাগরিবের আজান হয়ে গেছে বিষয়টা এরকম না, সন্ধ্যা লাগবে ভাব আর কি। হঠাৎ করে উনি একটা আওয়াজ শুনতে পান, ঘোড়ার ডাকের মতো একটা আওয়াজ, ঘোড়া যেভাবে ডাকে না ওই রকম। তো এইখানে ঘোড়া আসবে কোত্থেকে? তখন ওনার কাছে মনে হলো আওয়াজটা উপরের দিক থেকে আসছে। তো ওইটা কিন্তু শালবন ছিল, ওই জঙ্গলে প্রচুর শালবন মানে শাল গাছ ছিল আর কি। তো উনি উপর দিকে তাকিয়ে দেখতে পান এক ভয়ঙ্কর জিনিস। উনি দেখতে পান একটা ঘোড়া ভাসমান অবস্থায় রয়েছে, আর ওই ঘোড়ার পিঠে একটা মানুষের অবয়বের মতো বসে আছে, তবে অনেকটা ছায়ার মতো। তবে সেটার চেহারা ওইভাবে বোঝা না গেলেও চোখ দুটো ছিল খুবই ভয়ঙ্কর। কেমন ভয়ঙ্কর উনি বুঝতে পারেন না, তবে এতটুকু বলতে পারেন যে চোখগুলো গোল গোল এবং রক্ত চক্ষু বলতে আমরা যেটা বুঝি ওই রকম। চোখ যে জল ছিল লাল টকটকে ওরকম না, তবে তার কাছে এরকম মনে হচ্ছিল যে চোখে রক্ত জমাট বেঁধে আছে। ওই সময় কিন্তু ওই বড় চাচি আম্মা কিন্তু অন্তঃসত্ত্বা ছিলেন। তো উনি টানা কয়েক মিনিট উপরের দিকে তাকিয়েছিলেন, আর ওই জিনিসটাও এই বড় চাচি আম্মার দিকে তাকিয়েছিল। তো উনি তো বাকরুদ্ধ হয়ে ভাবে তাকিয়েছিলেন। উনি কতক্ষণ তাকিয়েছিলেন বা এরকম আইকনটা কতক্ষণ হয়েছিল এটা উনি ঠিক বলতে পারেন না, তবে আনুমানিক কয়েক মিনিট হবে আর কি। উনার যখন হুঁশ ফেরে মানে একটু সেন্সে আসেন, তখন উনি ঘুরে দিয়েছেন এক দৌড়, একদম বাড়ির কাছাকাছি এসে উনি অচেতন হয়ে লুটিয়ে পড়েন। তো তখন তো আসলে মানে সন্ধ্যা নেমে যে রাত হয়ে গেছে বিষয়টা এরকম না, তখনও কিন্তু দিনের আলো ছিল। অবশ্য ততক্ষণে মাগরিবের আজান দিয়ে দিয়েছে আর কি। উনি যখন বাড়ির দিকে দৌড় দিয়েছেন ততক্ষণে মাগরিবের আজান দিয়ে দিয়েছে। তো বাড়ির লোকজন তো দেখেছে, তাড়াতাড়ি তার কাছে ছুটে গিয়েছে, তাকে ধরাধরি করে ঘরে নিয়ে আসা হয়। তবে ঘরে নিয়ে আসার পর ওনার সমস্ত শরীর নীল বর্ণ ধারণ করেছিল। তো দাদি তো অবস্থা সুবিধাজনক না দেখে তৎক্ষণাৎ দাদাকে ডাকার জন্য লোক পাঠান। দাদা তখন কাছেরই কোনো একটা গ্রামে চিকিৎসা করতে গিয়েছিলেন। তো দাদা তো এসে বুঝতে পেরেছেন যে বিষয়টা কি। দাদা তো দাদিকে বকাঝকা করেন যে তুমি কেন ওকে এরকম করে পাঠাইলা জঙ্গলের দিকে এই সময়ে, এটা তো কাজটা ঠিক করো নাই। তখন দাদি বলছেন যে না, ও তো আমাকে আসলে বলে যায় নাই, বললে তো আমি ওকে যেতে দিতাম না ওইদিকে, ও তো না বলেই চলে গেছে। যাই হোক, দাদা তো তার রিচুয়ালের মাধ্যম দিয়ে এই বড় চাচিকে সুস্থ করার চেষ্টা করেন, কিন্তু এটা খুবই দুরূহ একটা ব্যাপার ছিল। উনি বুঝতে পেরেছিলেন যে এই কাজ যদি উনি করতে যান তাহলে ওনার নিজের জীবনের ঝুঁকি রয়েছে। তারপরেও ওনার কবিরাজি বিদ্যার সর্বোচ্চ চেষ্টা দিয়ে উনি করেছিলেন। কোন উপায়ে করেছিলেন এগুলো খুব একটা বেশি জানা যায় না, উনি কোন পদ্ধতি ব্যবহার করেছিলেন। তবে আল্লাহর অশেষ রহমতে ওনার চেষ্টায় ওনার ছেলের বউকে উনি সুস্থ করতে সক্ষম হয়েছিলেন, এবং এই যে বড় চাচি উনি একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন। দুজনই স্বাভাবিক ছিল। আল্লাহর রহমতে এই বড় চাচি বা তার মেয়ের কোনো ধরনের কোনো সমস্যা ছিল না, কিন্তু সমস্যা শুরু হয়ে গেল দাদার সাথে। মূলত এই ঘটনার পর তার যে জিন জাফর, সেই জাফর জিন দাদাকে বলে যে তুমি তো ভয়ঙ্কর একটা পিশাচের নজরে পড়ে গেছো, কারণ এই টাইপের পিশাচগুলো খুবই শক্তিশালী এবং ভয়ঙ্কর হয়। এরা অন্তঃসত্ত্বা মহিলাদের দিকে নজর দিলে তার পেটের অনাগত সন্তান পেটের মধ্যেই নষ্ট হয়ে যায় এবং ওরা তাকে খেয়ে ফেলে। তো আমি তো কবিরাজি বিদ্যা জানি, আমি তো ওর সাথে অত পেরে উঠবো না, তবে আমি যতক্ষণ তোমার কাছে আসি ও তোমার খুব বেশি ক্ষতি করতে পারবে না। তবে আমি দূরে চলে গেলে বা যদি কোনো কাজে দূরে যাই তখন কিন্তু ও তোমার উপর চড়াও হতে পারে, এই জন্য আমাকে খুব বেশি কাজ দিয়ে দূরে পাঠাইও না। তো এভাবে কিন্তু চলছিল। মাস গড়িয়ে বছর যায়, বছর গড়িয়ে আর এক নতুন বছর আসে, এভাবেই চলতে থাকে। দাদাও ওই জাফরকে নিয়ে কবিরাজি করছেন। একটা সময় এটা দাদা ভুলতেই বসেছেন। দাদা কিন্তু আবার মাছ ধরতেও খুব পছন্দ করতেন। দাদার অন্য যে ভাইরা ছিল, চাচাতো ভাই, মামাতো ভাই আর যারা ছিল, তারাও কিন্তু রাতের বেলা দাদাকে সাথে নিয়ে মাছ ধরতে যেতেন। দাদাও আবার তাদেরকে ডেকে নিয়ে রাতের বেলা মাছ ধরতে যেতেন। এটা কিন্তু একটা রেগুলার একটা কাজ ছিল। তো একবার কি হয়, কোনো একটা ওষুধ তৈরি করার জন্য দাদা ওই জাফর নামক জিনকে দূরে কোথাও পাঠিয়েছেন। ওই জাফরও বলেন যে আমার একটু সময় লাগবে এটা তৈরি করে আসতে। তো দাদু চিন্তা করলেন যে রাতের বেলা আজকে একটু মাছ ধরতে চাই। তো তখন
দাদা উনি কি করেছেন, ওনার এক ভাইকে বলেছেন যে মাছ ধরতে যাব, তো সেও এসে ডাকবে, এরকম তো এর আগেও সে অনেকবার ডেকেছে। তো গভীর রাত্রে দাদার রুমে নক করে সেই ভাই আসে, এসে বলছে ভাই চলেন মাছ ধরতে যাব। তো দাদা 7-5 নাভের জাল নিয়ে বের হয়েছেন। তো কিছু দূর যাওয়ার পর দাদা তার সঙ্গে হেঁটে আর এগোতে পারে না। তো দাদা এতে কিছু মনে করেন না, হেঁটে যাচ্ছেন। তো কিছুটা পথ হাঁটতে হাঁটতে একটা পুকুরের পাশে এসে ওই অবয়বটা থামে। দাদা তখন আস্তে আস্তে হেঁটে আবার তার কাছাকাছি চলে আসেন। তখন দাদা খেয়াল করেন যে এই অবয়বটাকে দেখে তো অনেক বড় মনে হচ্ছে, অথচ দাদার থেকে ওই ভাই কিন্তু খাটো ছিলেন, মানে যার ডাকতে আসার কথা ছিল। হঠাৎ করে দাদা এমন একটু খটকা লাগলো, তার শরীরটা ঝাঁকুনি দিয়ে উঠলো। তখন উনি বুঝতে পারলেন যে উনি বিপদে পড়ে গেছেন। উনি আশেপাশে তাকিয়ে বুঝতে পারলেন যে ফজরের আজান হতে এখন অনেক বাকি, কিন্তু এখন উনি কি করবেন, জাফরও তো নাই এখন। তখন হঠাৎ করেই ওই অবয়বটা বাজ খাই গলায় বলে উঠল, কিরে চিনতে পেরেছিস আমাকে? তুই আমার খাবার ছিনিয়ে নিয়েছিস, এখন তোকে তো আমি ছাড়বো না। এই বলেই খপ করে দাদার গলা ধরে ছুঁড়ে মেরেছে ওই পুকুরের মধ্যে। তবাস করে পুকুরের পানিতে শব্দ হয়েছে। এরপরে ওই পিশাচটাও ঝাঁপিয়ে পড়ে পুকুরের পানিতে। এদিকে কি হয়েছে, পুকুরের পানিতে এরকম শব্দ হওয়ার কারণে ওই পুকুরটা যার, তিনিও কিন্তু এই দাদারই আত্মীয়। তো উনি চিন্তা করেছেন কি ব্যাপার, এই পুকুরে কি আবার চোর জাল দিয়ে মাছ ধরতেছে নাকি, জাল ফেলছে নাকি পুকুরে। তো উনি আবার একটা কুপি নিয়ে ওই পুকুরের কাছে আসছেন দেখার জন্য। তো এসে দেখেন যে এই যে দাদা, উনি পুকুরের পানির মধ্যে ধস্তাধস্তি হচ্ছে কোনো কিছুর সাথে, তবে কিসের সাথে হচ্ছে এটা উনি বুঝতে পারছেন না। তবে ওনার কাছে মনে হচ্ছে কেউ দাদাকে পুকুরের পানির মধ্যে টেনে নিচে নেওয়ার চেষ্টা করছে, দাদা আবার উপরে ওঠার চেষ্টা করছেন। তো উনি আবার ওইখান থেকে চিৎকার চেঁচামেচি শুরু করেছেন, মানে যিনি আসছেন আর কি এক চাচা, তো উনি এসে চিৎকার চেঁচামেচি শুরু করেছেন। তো ওনার চিৎকার চেঁচামেচিতে আশেপাশের লোকজন চলে আসে। তখন ওই পিশাচটা দাদাকে ছেড়ে দেয়, দাদাকে ওখান থেকে উঠানো হয়। তবে উঠানোর পর দেখা যায় দাদার শরীরটা অনেকটা আঠালো হয়ে গেছে এবং দাদার শরীরে তীব্র দুর্গন্ধ। তো ব্যাপারটা বুঝতে পারে যে আসলে এই পিশাচটার শরীর থেকেই এই জিনিসটা লেগেছে। তো দাদাকে বাসানোর পর সাবান দিয়ে গোসল করানো হলো, কিন্তু দাদার শরীর থেকে ওই দুর্গন্ধ পুরোপুরি আর যায় নাই। তবে তার সাথে থাকা জিন জাফর, সে যখন এসেছিল তখন সে বলেছিল এই পিশাচটার লালা এই দাদার শরীরে লাগিয়ে দিয়ে গেছে এবং দাদা যতদিন জীবিত থাকবেন দাদার শরীরে এই গন্ধটা থেকে যাবে। আর এই গন্ধটা যাদের কোনো মানুষের শরীরে যদি একবার লাগিয়ে দিতে পারে, বিশেষ করে পিশাচের লালা যদি একবার লাগিয়ে দিতে পারে, সেই মানুষের সুস্থ থাকে না, আস্তে আস্তে মারা যায়। মূলত ওই ঘটনার পর থেকে দাদা আস্তে আস্তে অসুস্থ হতে থাকেন। তো এরপরে উনি 8 বছর বেঁচে ছিলেন, আস্তে আস্তে উনি অসুস্থ হয়ে মারা গিয়েছিলেন আর কি। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আসলে নিজের আত্মীয় স্বজনদেরকে যদি কবিরাজ হিসাবে ঝুঁকি নিয়ে বাঁচাতে না পারেন তাহলে মানুষ কি বলবে, তাই না? আর সবচেয়ে বড় কথা, মানুষ কি বললো না বললো সেটা বড় বিষয় নয়। ওনার পরিবারে নতুন সদস্য আসবে, সেই সদস্যকে কোনো পিশাচ মেরে ফেলবে, এটা তো হতে পারে না। নিজের জীবন দিয়ে হলে উনি সেটা চেষ্টা করবেন এবং এটি উনি করেছিল। যদিও বা আল্লাহর অশেষ রহমতে উনি ওই রাত্রে বেঁচে গিয়েছিলেন, আল্লাহ তার হায়াত রেখেছিলেন, বেঁচে গিয়েছেন। তবে ওনার স্বাভাবিকভাবে যে বেঁচে থাকার কথা ছিল হয়তো আরো অনেকদিন বাঁচতে পারতেন, আল্লাহ তাআলা ওনাকে আরো অনেক তাড়াতাড়ি নিয়ে গিয়েছিলেন। তো এভাবেই কিন্তু যারা কবিরাজি করেন, রুকিয়া করেন, তারা এরকম অসংখ্য অদৃশ্য শক্তিকে শত্রু বানিয়ে ফেলেন, তার নিজের, তার পরিবারের, আত্মীয় স্বজনদের জন্য অসংখ্য শত্রু তৈরি করে ফেলেন। এই টাইপের কাজ যারা করেন তারা কতটা ঝুঁকি নিয়ে কাজ করেন একবার ভাবুন। প্রিয় লিসেনার্স, এটাই ছিল ঘটনা। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভয় শিহরণ জাগাতে সক্ষম হয়েছে। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবার এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করবো, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম মনির। উনি বর্তমানে অনার্স প্রথম বর্ষে লেখাপড়া করছেন। ওনার বাড়ি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার 7 নং দিগর ইউনিয়নের ছামনা গ্রামে। তো একদিন কি হয় যে ওনার নানা নানি ওনাদের বাড়িতে বেড়াতে এসেছেন, সবাই খাওয়া দাওয়া করছেন। তখন আমার বলা নিশি ডাকে আত্মাবন্দি ঘটনাটি উনি শুনছিলেন। তো এই ঘটনাটি ওনার নানা নানিও শুনেছেন। তো খাওয়া দাওয়া শেষ হওয়ার পর ওনার নানি এই ঘটনাটি আরো ভালো করে শোনেন। এরপর ওনার নানি ওনাকে একটি ঘটনা বলেন।
মূলত সেই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন। তো চলুন সেই ঘটনাটি শুনি। ঘটনাটি অনেক আগের, 50 বছরের বেশি সময় আগের ঘটনা, নির্দিষ্ট করে সালটা বলা যাচ্ছে না। তো ঘটনাটি ঘটে টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার বীর খাগিয়ান গ্রামে। তো ওনার নানির সাথে ঘটেছিল, মানে ওনার বড় নানির সাথে ঘটনাটি ঘটেছিল। তো বড় নানির বাড়ি ছিল ঘাটাইলের খরাবর গ্রামে, আর বড় নানির বিয়ে হয়েছিল বীর খাগিয়ান গ্রামে। তো বিয়ের কিছুদিন পর থেকেই বড় নানির সাথে কিছু কিছু অদ্ভুত ও ভয়ানক ঘটনা ঘটতে থাকে। ওই সময়ে বড় রানীর বাড়িতে তো বিদ্যুতের ব্যবস্থা ছিল না, কারণ ওই সময় তো এরকম ইলেকট্রিসিটির কোনো ব্যবস্থা ছিল না। তো তখন রাতে ঘর আলোকিত রাখার জন্য দোয়াত বা হারিকেনের প্রয়োজন হতো। তো একদিন বড় রানী সন্ধ্যার পর যখন একটু একটু অন্ধকার হয়েছে, তখন ওই দোয়াত বা হারিকেনে আগুন দিতে গিয়েছেন। তো আগুন দিতে যখন গিয়েছেন তখন দেখেন যে দুটো সাপ ফনা তুলে আছে, দুটো সোনালী রঙের কলসির উপর বসে। তো বড় রানী এটা যখন দেখেছেন তখন তো এক চিৎকারে অজ্ঞান হয়ে যান। তো চিৎকার শুনে বাড়িতে আর যারা ছিল তারা তো চলে এসেছেন। তো আসার পর দেখেন যে বড় রানী অজ্ঞান হয়ে আছেন। তো তার জ্ঞান ফেরানো হয়। তখন বড় রানী ঘটনাটি বলেন যে আসলে উনি কি দেখেছিলেন। তো বাড়ির সবাই বলে তুমি তো ভুল দেখেছো, সন্ধ্যার সময় তো এরকম ভুল মানুষ দেখেই, আলো আধারের মধ্যে কি না কি দেখেছো, মনে হয়েছে সাপ বা এই সোনালী কলস। তো এইভাবে বাড়ির সদস্যরা বড় নানীকে আর কি বুঝ দেন আর কি। তো বড় নানী চিন্তা করেন হ্যাঁ সারাদিন কাজ করছি হয়তো বা এই জন্য ভুলভাল দেখছি হয়তো বা। তো আরো 3-4 দিন কোনো সমস্যা হয় না। 5ম দিন বড় রানী কুয়ায় গিয়েছিলেন পানি আনতে, বাসন মাজার জন্য পানির প্রয়োজন ছিল। আগেকার দিনে তো আসলে পানির এরকম ব্যবস্থা বা টিউবওয়েল বাড়িতে ছিল না, তখন পুকুর থেকে পানি আনতো। আর খাওয়ার পানির জন্য কুয়ার পানির উপর নির্ভর করতে হতো, কারণ অধিকাংশ বাড়িতে কিন্তু কুয়া ছিল। কুয়াতে কলস ফেলে বা বালতি ফেলে পানি উপরে তুলতে হতো। এখন তো কুয়ার ব্যবহার এরকম দেখা যায় না বললেই চলে। তো বড় রানী কুয়া থেকে পানি তোলার জন্য নিচের দিকে কলস ফেলেছেন, কলসের সাথে দড়ি বাঁধা থাকতো, তো উপর থেকে ফেলতে হতো। তো যখন উনি ফেলেছেন তখনও কিন্তু আসলে ওই কুয়ার ভেতর দিকে উনি তাকান নাই, জাস্ট অ্যাজ ইউজুয়াল উনি কলসটা ফেলেছেন। তো কলস ফেলার পর ঘটাং করে একটা আওয়াজ হয়। যদি একটা স্টিলের কলসের সাথে আর একটা স্টিলের কলসের ধাক্কা লাগে কিরকম আওয়াজ হয়, ওই রকম আওয়াজ। সাধারণত কুয়ার মধ্যে কোনো পাত্র ফেললে পানির উপরে পড়ার একটা আওয়াজ আসে, কিন্তু এই আওয়াজটা ওই রকম ছিল না। এটা ছিল একটা ধাতব পদার্থ আর একটা ধাতব পদার্থের গায়ে আঘাত লাগলে যেরকম শব্দ করে সেরকম শব্দ আর কি। তো নিচে কি হলো, এরকম শব্দ কেন হলো, তো এটা দেখার জন্য বড় নানী কি করেছেন, ওই কুয়ার দিকে নিচ দিকে তাকিয়েছেন আর কি। তো তাকিয়ে তো নানী প্রচন্ড ভয় পান। উনি দেখেন দুটো সাপ একটা সোনালী রঙের কলসের উপর বসে, মানে ফনা তুলে বসে আছে আর কি, আর উপরের দিকে তাকিয়ে আছে নানির দিকে। তো বড় রানী তো তাড়াতাড়ি উনি ওই কুয়ার ওখান থেকে সরে গিয়ে, ওনার হাজবেন্ড ছিল মানে বড় নানা ছিল, তাকে ঘটনা খুলে বলেন যে এই এসে দেখো যে এখানে কি অবস্থা, আমি তো এরকম একটা ভয়ঙ্কর জিনিস। তো উনি এসে দেখে যে না কিচ্ছু না, একদম স্বাভাবিক, ওই কলসটা ভাসছে আর কি, উনি যে কলসটা ফেলেছিলেন আর কি। তো উনি আবার বলেছেন যে তুমি মনে হয় ভুল টুল দেখছো আর কি, ও কিছু না। কিন্তু বারবার কি একই জিনিস উনি ভুল দেখছেন। তো ওনার ওই কথার আসলে গুরুত্ব বাড়ির লোকজন খুব একটা দেন নাই। তো রাতের বেলা খাওয়া দাওয়া শেষ করার পর বড় রানী তো ঘুমাতে গিয়েছেন। তো ভোরের দিকে উঠে বড় নানা খেয়াল করছেন যে ওনার স্ত্রী মানে বড় রানী পাশে নাই। তো বড় নানা ভেবেছেন হয়তোবা রান্না বান্না করার জন্য বাইরে গিয়েছে বা ওয়াশরুমে গিয়েছে, কিছু একটা হবে আর কি। তো উনি শুরুর দিকে বিষয়টা আসলে পাত্তা দেন নাই। তখন বেলা বেড়ে গেছে, উনি উঠেছেন, কিন্তু বড় নানীকে আর কোথাও খুঁজে পান না। কোথায় গেল পাড়া প্রতিবেশীর বাড়িতে বেড়াতে গিয়েছেন কিনা, কিন্তু না। গৃহস্থ বাড়ির বউ সকালবেলা উঠে তো অনেক কাজ করতে হয়, তারপর গরু ছাগলকে খাবার দিতে হয়, অনেক কাজ রয়েছে, কিন্তু কোনো কাজই হয় নাই। তাহলে উনি তো এইভাবে রেখে অন্য কোথাও যাওয়ার লোক নন। খোঁজাখুঁজি শুরু হয়ে যায়, কোথাও ওনাকে খুঁজে পাওয়া যায় না। তখন এই বড় রানীর সাথে আগে যে দুটি ঘটনা ঘটেছিল বা ওই রাত্রেই বা যেই ঘটনাটা ঘটেছিল আর কি, তখন কিন্তু এই ব্যাপারটা সকলে বিবেচনায় আনেন। তখন এই বড় নানা পাশের গ্রামের একজন নাম করা কবিরাজের কাছে যান। তো কবিরাজের কাছে একটা জিন ছিল, মূলত কবিরাজ জিনে ধরা রোগীর কোনো ট্রিটমেন্ট করতেন না, অন্য টাইপের কোনো ট্রিটমেন্ট করতেন।
মানে মানুষের শারীরিক অসুস্থতা সংক্রান্ত ট্রিটমেন্টগুলো করতেন। তার কাছে জিন ছিল, তার কাছ থেকে তথ্য নিতেন, কবিরাজি বিভিন্ন পদ্ধতিগুলো তার কাছ থেকে জেনে ওই মানুষগুলোকে উনি চিকিৎসা দিতেন। তো যেহেতু উনি গিয়েছেন, তখন ওই হুজুর বলেন, আচ্ছা ঠিক আছে, আমি আমার জিনকে পাঠাই, দেখি ও কোনো তথ্য এনে দিতে পারে কিনা। মোটামুটি খুব বেশি সময় লাগে নাই, 5 মিনিটের মধ্যে তথ্য নিয়ে আসবে জিনটা। তো ওই জিনটা ওই হুজুরকে যেটা বলেছিল সেটা হচ্ছে যে এই বড়রানী জীবিত আছেন, তাকে জিনে নিয়ে গেছে, 2টো জিনে নিয়ে গেছে, একটা জিন না 2টো জিনে নিয়ে গেছে। আর এই বড় নানাদের বাড়ির পাশে যে একটা বড় পুকুর রয়েছে, এই পুকুরের ভিতরেই বড় নানী রয়েছেন। আর তাকে নিয়ে আসার ক্ষমতা ওই জিনের নাই, শুধু তথ্যটাই সংগ্রহ করতে পেরেছেন। তো এই ব্যাপারটা যখন হুজুরের কাছে বলে, হুজুর তো বড় নানাকে বলেছেন, আর হুজুর বলেন যে আমি তো এই টাইপের ট্রিটমেন্ট করি না, আমি তো শুধু অসুখ বিসুখের ট্রিটমেন্ট করি, তুমি দ্রুত অন্য কারো কাছে যাও যদি তোমার স্ত্রীকে বাঁচাতে চাও। তখন বড় নানা কি করেছেন, ওনার পরিচিত এক হিন্দু বন্ধু, সেই বন্ধু আবার কবিরাজ ছিল, তার নাম ছিল পূর্ণ মান্দাই, উনি পূর্ণ মান্দাই নামে পরিচিত ছিলেন। তো ঘাটাইলের ঝরকার নামক স্থানে নাম করা উনি কবিরাজ ছিলেন। তো বড় নানা ওনার কাছে গিয়ে এই বিষয়টা বলেন যে এই তথ্য উনি পেয়েছেন। তো সব ঘটনা শোনার পর উনি বলেন যে ব্যাপারটা তো আসলে খুব গুরুতর, এক্ষুনি ওই পুকুরের ওখানে যাব। উনি কিন্তু দিনের বেলাতেই চিকিৎসা শুরু করার সিদ্ধান্ত নেন। সাধারণত এই টাইপের চিকিৎসাগুলো রাতের বেলাতে করতে হয়, উনি এটা জানান, কিন্তু তারপরও যেহেতু পানির নিচে রয়েছেন, এই কারণে তাকে দ্রুত সেখান থেকে উদ্ধার করতে হবে। সাধারণত পানির নিচে একবার নিয়ে গেলে তাকে জীবিত উদ্ধার করাটা খুবই দুরূহ ব্যাপার। উনি তো দ্রুত ওনার যা যা প্রয়োজন সেগুলো নিয়ে ওই পুকুর পাড়ে চলে এসেছেন। পুকুরের চতুর্দিকে উনি খুব ভালোভাবে কয়েকবার চক্কর দেন। এরপরে পুকুরের যে পাড় রয়েছে, চারদিকের যে পাড়, ওই পাড়েরও কিন্তু একটা মিডিল জায়গা রয়েছে, উনি ওইরকম একটা মিডিলে মানে মধ্যবর্তী একটা জায়গায় দাঁড়ান। এরপর উনি কি করেছেন, ওনার একটা তসবি জাতীয় জিনিস রয়েছে, ওইটা পড়া শুরু করেছেন। তো উনি যে কি পড়ছেন বিড়বিড় করে, এটা কেউ বুঝতে পারছে না, কিন্তু উনি পড়েই যাচ্ছেন। 40 মিনিট পার হয়ে গিয়েছে প্রায়, মানে 1 ঘন্টার কাছাকাছি হয়ে যাবে এমন একটা অবস্থা। হঠাৎ করে পুকুরের ঠিক মাঝখানে বড় রানী ভেসে উঠেছে। বড় রানী ভেসে উঠেছে পুকুরের মাঝখান থেকে, বলছে, ওরে তান্ত্রিক, কিরে, এই সমস্ত তসবি পড়ে কি আমাকে তুই বাঁচাতে পারবি? পারবি না, তুই আমার কিছুই করতে পারবি না, আর এই মেয়েকেও আমাদের হাত থেকে নিতে পারবি না। ওই মেয়েকে আমরা নিয়ে যাবই। এই বলে এই বড় নানি কি করেছেন, উনি হাঁটা শুরু করেছেন। উনি মনে হচ্ছে উনি পুকুরের উপর দিয়ে হেঁটে আসছেন, এরকম একটা অবস্থা, মানে পুকুরের উপর দিয়ে মানে পানির উপর দিয়ে হেঁটে আসছেন, এরকম একটা অবস্থা আর কি। তো যাই হোক, যেটা হয় সেটা হলো যে আস্তে আস্তে উনি পাড়ে উঠে যান। পাড়ে উঠে ওখানে একটা কদম গাছ ছিল, উনি ওই কদম গাছ বেয়ে উপরে একটা ডালে উঠে গেছেন। আর ওই কবিরাজ তার পিছু পিছু গিয়ে কদম গাছের সামনে দাঁড়িয়ে, উনি তো ওনার মতো করে তসবি পড়ে, উনি কোনো উত্তর দিচ্ছেন না। ওই যে পুকুরের ভেতর থেকে বলছিল, তুই আমাকে বাঁচাতে পারবি, আমাকে বাঁচাতে পারবি বলতে আসলে ওই ভেতরে থাকা ওই জিনটা বলেছিল মানে এই মেয়েকে বাঁচাতে পারবি কিনা। তো উপর থেকেও বলছে যে ওরে তান্ত্রিক, ওরে কবিরাজ, এই সমস্ত তসবি পড়ে কোনো লাভ হবে না, এর থেকেও আরো বড় বড় তসবি আমাদের কাছে আছে, এসব বন্ধ কর। তো এগুলো কিন্তু বলছে ওই বড় নানির ভেতর থেকে ওই জিনিস। আর আরেকটা ব্যাপার হলো, এই যে কথা বলছে, একটা আওয়াজ না, মনে হচ্ছে 2জন মানুষ যদি কথা বলে কেমন আওয়াজ হয়, ওই রকম আওয়াজ হচ্ছে। তো ওই কবিরাজ যখন, মানে ওই যে পূর্ণ মান্দাই কবিরাজ যিনি, উনি যখন দেখছিলেন যে কাজ হচ্ছে না, তখন উনি কি করলেন, ওনার পুটলি থেকে একটা লাল রঙের সুতা বের করেছেন। সুতা বের করার পর ওই কদম গাছের নিচে উনি ওই সুতাটা গিট দিয়ে আটকে দিয়েছেন, মানে চারদিকে জড়িয়ে আটকে দিয়েছেন। যেই না উনি আটকে দিয়েছেন, আর তখনই উপর থেকে ওই যে দ্বৈত কণ্ঠে বড় রানীর ভেতর থেকে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেছে, যে রে তান্ত্রিক, ছাড় ছাড় ছাড়, আমাদেরকে ছেড়ে দে, কথা দিচ্ছি এই মেয়েকে ছেড়ে চলে যাব, এমনকি এই পুকুরেই আর থাকবো না, আমরা পালাই চলে যাব, আর কখনো এলাকায় আসবো না, ছাড়, আমাদেরকে ছেড়ে দে। কিন্তু তান্ত্রিক তখন আর ছাড়ে না। ওই সময় বড় নানী ওই কদম গাছ থেকে নিচে নামার চেষ্টা করছেন, 1 পা নামেন তো আবার লাফ দিয়ে আরো উপর দিকে উঠে যান, মানে কোনোভাবে আর নিচে নামতে পারছিলেন না। তো এইভাবে অনেকক্ষণ
ওই তান্ত্রিক বা কবিরাজ পূর্ণমান্দাই যিনি, তো উনি তসবি পড়ছিলেন। তা একটা পর্যায়ে ওনার তসবি পড়া উনি থামানোর পরে বলেন যে ঠিক তো, চলে যাবি তো এই এলাকা ছেড়ে, আর এই মেয়ের দিকে আর নজর দিবি না তো? এখন বল, এই মেয়ের দিকে কেন নজর দিয়েছিলি? তখন বলে, মানে ওরা বলে যে এই মেয়েটা তো আসলে পুকুর পাড়ে আসতো, তখন আমরা দুজন দেখতাম, তো আমাদের দুজনেরই ভালো লাগে, চিন্তা করেছিলাম ওকে নিয়ে যাব আমরা। এই জন্যই 2 বার ওকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু নিতে পারিনি। 2 বার ভয় দেখিয়ে অজ্ঞান করে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম, পারি নাই। কিন্তু রাতের বেলা সে ওয়াশরুমে যাওয়ার জন্য বের হয়েছে, তখনই মূলত ওকে নিয়ে চলে যাই, আর ওয়াদা করছি আমরা আসবো না। তখন ওই পূর্ণমান্দাই কবিরাজ উনি ওই কদম গাছ থেকে ওই লাল সুতাটা খুলে ফেলেন। এরপর বড় রানী গাছ থেকে নেমে আসার পর উনি অজ্ঞান হয়ে যান। এরপর ওনাকে ধরাধরি করে ঘরে নিয়ে যাওয়া হয়। এরপর উনি পরিপূর্ণভাবে সুস্থ। বড় রানীর মৃত্যুর সময় ওনার বয়স 90-এর মতো হয়েছিল। উনি একদম স্বাভাবিকভাবেই জীবিত ছিলেন, স্বাভাবিকভাবেই উনি মৃত্যুবরণ করেছেন। আর ওই টাইপের সমস্যা আর কখনোই হয় নাই। মূলত ওই তান্ত্রিক উনি ওনার তসবি পড়া থামেন নাই, কারণ হচ্ছে ওনার নির্দিষ্ট যে রিচুয়াল এটা শেষ করতে হবে। শেষ না করার আগ পর্যন্ত যদি থামিয়ে দিতেন তাহলে আরো সমস্যা হতে পারত। যার কারণে উনি না থামিয়ে উনি পড়েই যাচ্ছিলেন। একটা পর্যায়ে এসে উনি কথা বলা শুরু করেন আর কি। তো যাই হোক, প্রিয় লিসেনার্স, পানির নিচে নিয়ে যাওয়া, পানির থেকে আবার ভেসে ওঠা, এটা আসলে খুবই রহস্যময় একটি ব্যাপার। আমরা ইতোপূর্বে যত ঘটনা বলেছি, খেয়াল করবেন অধিকাংশ ঘটনাতেই পানির নিচে জিনেরা যদি একবার নিয়ে যায়, জীবিত ফেরত আসলে খুব একটা দেয় না, দিয়েছে কম। তো সেই কম ঘটনা আমরা বলেছি, তবে সিংহভাগ ঘটনাতে আমরা দেখেছি মারা গিয়েছেন। তবে এখানে নানি একদম সুস্থ শরীরে পানির নিচ থেকে উঠে এসেছিলেন আল্লাহর অশেষ রহমতে। তো আগেকার আসলে যেই কবিরাজরা ছিলেন, যে হুজুররা ছিলেন, ওনারা অনেক বড় সাধক ছিলেন। এই কারণে সাধক ছিলেন যে ওনারা টাকা পয়সার দিকে লক্ষ্য করতেন না, ওনারা নিজেদের আত্মশুদ্ধিটা করতেন, যার ফলশ্রুতিতে আল্লাহ তাআলা তাদেরকে কিছু কিছু আধ্যাত্মিক ক্ষমতা দান করতেন, সে যেই ধর্মেরই হোক না কেন। যদি কারো মধ্যে লোভ, হিংসা, অহংকার, এই জিনিসগুলো আত্মশুদ্ধির মাধ্যমে এই জিনিসগুলা কোনো মানুষ সাধনা করে কমাতে থাকে, তখন আল্লাহ তাআলা তাদেরকে কিছু কিছু গুণাবলী দান করেন। তো এইভাবে কিন্তু আগেকার দিনে অনেক মানুষ পাওয়া যেত যারা এই ধরনের আধ্যাত্মিক শক্তির অধিকারী হতেন, আল্লাহ তাদেরকে দিয়েছিলেন, যার ফলশ্রুতিতে তারা বিভিন্নভাবে কাজ করতেন। শক্তিশালী জিনেরাও তাদেরকে দেখে ভয় পেত। কিন্তু আস্তে আস্তে যারা এই টাইপের কবিরাজি করেন বা রুকিয়া করেন, লোভী হয়ে যাওয়ার কারণে তাদের দ্বারা আসলে ওভাবে এখন আর কাজ হয় না। এই জন্য অনেকে বলেন যে অনেকের কাছে গিয়েছে, কাজ হয় না। মূলত মানুষের মধ্যে এই আধ্যাত্মিক শক্তিগুলো কমে গিয়েছে। লোভ, হিংসা, অহংকার, কামনা, বাসনার এই ফাঁদে নিজেদেরকে আত্মশুদ্ধির পথগুলো আমরা আসলে রুদ্ধ করে দিয়েছি, যার ফলশ্রুতিতে এখন মানুষকে ওই টাইপের জিনেরা ভয় পায় না। আগে এমন একটা অবস্থা হতো, কেউ যদি রুকিয়া সংক্রান্ত আমল নাও জানতেন, জিনে ধরার চিকিৎসা নাও জানতেন, শুধু তাদের আমলিয়াতের কারণে বা এই ধরনের আত্মশুদ্ধির কারণে জিনেরা তাদেরকে দেখে ভয় পেত। কিন্তু এখন এরকমটা খুব কম দেখা যায়। আছে, এখন এরকম মানুষ আছে, কিন্তু তারা আসলে লোকচক্ষুর অন্তরালে থাকতেই পছন্দ করেন। প্রিয় লিসেনার্স, আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। চলুন আমরা চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আর একটি নতুন ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন উনি একজন রেমিটেন্স যোদ্ধা ভাই, রয়েছেন সৌদি আরবে। ওনার নাম শাহরিয়ার শাকিল। ওনার বাড়ি সিলেট জেলার শাহপরান এলাকায়। শাহপরান রহমতুল্লাহর মাজারের খুবই কাছাকাছি ওনার বাড়ি। তো ঘটনাটি যখন ঘটে তখন সময় 2009 কি 10 সাল, ওনার বয়স তখন 8 কি 9 বছর, এরকম একটা সময়। তো ওনাদের বাড়ির সামনে একটি খাল রয়েছে, ময়লা আবর্জনা সেখানে ফেলা হয় আর কি। আশেপাশের লোকজন সেখানে যত ময়লা আবর্জনা আছে সবই খালে ফেলেন। এই খালের পানি বেশিরভাগ সময় খুবই কালো থাকে, মানে ময়লা হয়ে পচে একদম কালো। ওখানে কোনো মাছ বা কোনো প্রাণী বেঁচে থাকার কোনো কথাই না, কিন্তু মানে এত দূষিত পানি সেটা। আর ওখানে পানি যে বেশি আছে তা না, সবচাইতে বেশি পানি ওই খালের যে জায়গাতে রয়েছে তাও সেখানে হাঁটু পানি হবে সর্বোচ্চ। এই তাছাড়া অন্য জায়গায় গোড়ালি পানি বা কোথাও পানি নাই, এরকম একটা অবস্থা আর কি। তো ওই খালের পাশেই রয়েছে একটি বড় বাঁশঝাড়। ওই খাল এবং বাঁশঝাড় একদম লাগোয়া আর কি। তো একদিন সকালবেলা এই যে শাকিল ভাই দেখেন যে ওনার এক বড় ভাই ওই খালের দিকে তাকিয়ে আছে। তার বড় ভাই বয়সে তার থেকে 5 থেকে 6 বছরের বড় হবে।
তো সে বলছে যে শাকিল দেখ, এই খালের পানিতে মাছ নড়াচড়া করছে, নিশ্চয়ই এখানে মাছ আছে। তো শাকিল ভাই, উনি তো ছোট মানুষ, উনি বলছেন যে আরে এখানে মাছ টাছ নাই, এর পচা পানির ভিতরে মাছ আসবে কোত্থেকে, তুই ভুল দেখছিস। বলে না না, আমি ঠিক দেখছি, মাছ আছে এখানে, তাড়াতাড়ি চল বাড়ি থেকে বসে নিয়ে আসি। তো দুইজনই এক দৌড় দিয়ে বাড়ি থেকে বড়শি নিয়ে আসে, বড়শি নিয়ে বড়শি ফেলে। এই যে শাকিল ভাই, উনিও কিন্তু বড়শি ফেলেছেন, উনিও মাছ ধরতে খুবই ওস্তাদ ছিলেন, বিশেষ করে বড়শি দিয়ে। বয়স ওনার কম হলেও এই বিষয়ে উনি এক্সপার্ট ছিলেন। অদ্ভুত ব্যাপার হলো, ওনার যে বড় ভাই, সে যে আর একটা বড়শি দিয়ে মাছ ধরছে, তার বড়শিতে মাছ উঠছে। প্রথমে যে মাছটি উঠল সেটি ছিল একটি কই মাছ। কই মাছটি বেশ বড় ছিল, খুব চকচকে এবং সুন্দর ছিল। সুন্দর বলতে এই ধরনের কই মাছ দেখা যায় না তা বলা যাবে না, কম দেখা যায় আর কি। এদিকে একে একে 6 থেকে 7টি কই মাছ ধরে ফেলেছেন তার বড় ভাই, কিন্তু ওনার বড়শিতে একটা বারের জন্য মাছ খাবার খাওয়ার জন্য ঠোকাও দেয়নি। ঠোকা দিলে তো উনি বুঝতে পারবেন, উপরে যে টোন যেটা থাকে আর কি, ভেসে থাকে, ওটাতে তো বোঝা যাবে। কিন্তু ওনারটাই কিন্তু এরকম একবারের জন্য হয় নাই, কিন্তু ওনার বড় ভাইয়ের বড়শিতে বারবার হচ্ছে। এভাবে 6 থেকে 7টা কই মাছ ধরেছিলেন। এদিকে দুপুর হয়ে আসছে, ওনারা কি করেছেন, ওই 6 থেকে 7টা কই মাছ নিয়ে বাড়িতে চলে আসছেন। তো ওই দুপুরে ওই কই মাছগুলো রান্না করাও হয়েছে, বাড়ির সদস্যরা এই কই মাছ খেয়েছেন। এরপর আসি বিকালের দিকে, ওই দিনই বিকালবেলা। তো বিকেলবেলা ওনারা খেলাধুলা বাদ দিয়ে ওখানে কই মাছ ধরার জন্য বড়শি ফেলেছেন। এবারেও কিন্তু তার বড় ভাই 2টো কই মাছ ধরেছেন, কিন্তু এই শাকিল ভাই একটাও ধরতে পারেন নাই, ওনার বড়শিতে মাছ ঠোকরই দেয়নি। এটা খুবই অদ্ভুত ব্যাপার যে তার পাশে থেকে এসে মাছ ধরতে পারলো, তার বড়শিতে একটা ঠোকরও দিল না। এদিকে কি হয়েছে, এই যে শাকিল ভাইদের আর একজন বোন, উনি ওই বাসার পাশে একটা কলোনি ছিল, ওই কলোনিতে একজন ভদ্র মহিলা থাকতেন, উনি আরবি পড়াতেন। তো তার কাছে ওনার বোন আরবি পড়তে যেতেন। শুধু ওনার বোন যেতেন তা না, আরও কয়েকটা মেয়েও সেখানে পড়তে যেতেন আর কি, ওনার কাছে আরবি পড়তে। তো ওই দিন আরবি পড়তে গিয়েছেন ওই মেয়েরা, কিন্তু কোনো কারণে ওই ভদ্রমহিলা বাড়িতে ছিলেন না। ওনার কাছে মোবাইল ফোনও ছিল না, ওই সময় মোবাইল ফোন অতটা আসলে ব্যবহারটা শুরু হয় নাই, 8-9 সাল একদম মানুষের হাতে হাতে পৌঁছায় নাই আর কি। 8-9 সালে আমরা অনেকেই ব্যবহার করেছি, কিন্তু সবার হাতে তো ওই সময় পৌঁছায় নাই, এখন যেরকম সবার কাছে আছে আর কি। তো উনি তো জানাই যেতে পারেন নাই কোথাও যে আমি থাকছি না। তো ওরা আসছেন, আসার পরে দেখেন যে উনি নাই। তখন ওই মেয়েরা চিন্তা করছে আমরা একটু লুকোচুরি খেলি, যেহেতু আসছি সন্ধ্যার আগে আবার বাসায় চলে যাব। তো ওই বাসার কাছেই তো ওই ভদ্রমহিলার বাড়ি ছিল, তো ওই বাসার আশেপাশে ওই লুকোচুরি খেলছিলেন। তো লুকোচুরি যখন খেলছিলেন তখন কিন্তু ওই যে মাছ ধরছিলেন শাকিল ভাই তার বড় ভাই, তো ওনারা কিন্তু দেখছিলেন যে তার বোন অন্য মেয়েদের সাথে লুকোচুরি খেলছে। তো মাগরিবের আজান যখন দিবে দিবে ভাব, তখন মেয়েরা যার যার বাড়িতে চলে যায়। শাকিল ভাইয়ের বোনও তার বাড়িতে চলে আসেন, ওনারাও মাছ ধরা তখন বন্ধ করে বাড়িতে চলে আসেন। ওনারা কিন্তু ওই বিকালবেলা 2টো মাছ পেয়েছিলেন, ওই মাছ দুটোও ছিল কই মাছ। তবে মাছ দুটো আনার পর ওনারা একটা পাত্রের মধ্যে পানি দিয়ে রেখে দিয়েছিলেন। কারণ মাছ তো দুটো, পরিবারের সদস্য সংখ্যা বেশি, ইচ্ছা ছিল পরের দিন আরো কিছু মাছ ধরবেন, তখন একসাথে রান্না হবে। কই মাছ তো সহজে মরে না, অনেকদিন মানে অনেকক্ষণ সেটা জীবিত থাকে। এদিকে সন্ধ্যার পর থেকেই শাকিল ভাইয়ের বোনের আচার আচরণে পরিবর্তন ঘটে, খুব অস্বাভাবিক আচরণ করতে থাকে। আর এই অস্বাভাবিক আচরণ যেহেতু করছে, কি কারণে করছে এটা নিয়ে যখন পরিবারে আলোচনা হচ্ছে, তখন এই শাকিল ভাই এবং তার বড় ভাই বলছে যে আপাকে তো দেখলাম যে ওই বাসার ওখানে লুকোচুরি খেলছে অন্য মেয়েদের সাথে। তখনই পরিবারের সদস্যদের টনক নড়ে যে ওই বাদশার ওই পুকুরে তো অনেকেই ভয় পেয়েছে, ওখানে ভালো কিছু নাই, অনেকে ভয়টাই পেয়েছে, নিশ্চয়ই ওই সন্ধ্যার সময় ওখানে ওই লুকোচুরি খেলতে যাওয়ার কারণে কোনো একটা সমস্যা হয়েছে। তো বাড়ির কাছে একটা মসজিদ ছিল, ওই মসজিদের যিনি ইমাম, উনি আবার এই প্যারানর্মাল বিষয়ের চিকিৎসা ভালোই জানতেন, তাকে নিয়ে আসা হয়। তো তিনি অল্প সময়ের মধ্যেই রুকিয়া করে ওই আপুর উপরে জিন হাজির করেন। তো জিন হাজির হওয়ার পরপরই খুবই কান্নাকাটি করছে। তখন ওই হুজুর জিজ্ঞেস করেন, কি তুমি কাঁদছো কেন, কোথা থেকে আসছো, বলো এই মেয়েটা তোমার কি ক্ষতি করছে? তখন ওই জিন বলছে ওই আপুর ভেতরে থেকেই যে ওই মেয়েটা আমার কোনো ক্ষতি করেনি, ক্ষতি যা করেছে ওর ভাইগুলো করেছে। আমার নিষ্পাপ সন্তানগুলো পানিতে খেলাধুলা করছিল, আমি ওই সময় ছিলাম না, ওরা রোদ পোহানোর জন্য ওখানে মাছের সুরত ধরেছিল,
তো ওরা তো মানুষ দেখে অভ্যস্ত না ওইভাবে, ওরা ছোট। আর ওরা যখন বড়শি ফেলেছে তখন ওই বড়শির খাবার ওরা খেতে গেছে, আর তখনই ওরা ধরা পড়ে যায়। আর ধরা পড়ার পর এই পরিবারের সদস্যরা আমার সন্তানদেরকে রান্না করে খেয়ে ফেলেছে। আমার এখনও 2টা সন্তান ওদের কাছে বন্দি, আমার সবগুলা সন্তান এখন ওদের হাতে। আর যাদেরকে খেয়ে ফেলেছে ওরা তো মারাই গেছে, কিন্তু এখন এই 2টা সন্তান ওদের হাতে আছে। সবাই তো ওদের হাতে ধরা পড়েছে। এই জন্যই আমি এই মেয়েটাকে ধরেছি। আমার তো আর বাঁচার কোনো অবলম্বন নাই, এই 2টা সন্তানই আছে। তখন হুজুর বলেন যে তোমরা কি মাছ ধরেছো 2টা? তখন ও বলে যে হ্যাঁ হ্যাঁ, এই যে এরা তো 2জন মাছ ধরে নিয়েছে। বলে দ্রুত এই মাছ 2টা ওই খালে ছেড়ে দাও, দ্রুত ছাড়ো। তো ওই সময় ওই অবস্থাতে দ্রুত ওই মাছ 2টোকে খালে ছেড়ে দিয়ে আসা হয়। তখন ওই জিনটাকে অনুরোধ করেন হুজুর যে ওরা তো ছোট মানুষ, শিশু, বুঝতে পারে নাই, আর মাছ ধরে ওরা তো নিয়ে আসছে, আর জিনেরা কেন মাছ ঠোকর দিয়ে খেতে গেল? তোমার বাচ্চাদেরও তো ভুল ছিল, ওরাও বাচ্চা ছিল, ওরা ঠোকর না দিলে ওরা তো ধরাও পড়তো না, আর ওরা তো মাছ দেখে সেখানে বসে ফেলেছে, ওদেরও তো কোনো দোষ নাই। তখন ওই জিনটা বলে হ্যাঁ, আমার বাচ্চাদের ভুল আছে, কিন্তু মানুষের বাচ্চাদের আসলে ভুল নাই, ওরা স্বাভাবিকভাবেই ওরা বসে ফেলেছে। আসলে আমার বাচ্চারা তো চলেই গেছে, এখন তো আর ফেরত আনতে পারবো না, ওদের আমি আর কোনো ক্ষতি করবো না, ওদেরকে মাফ করে দিলাম, আমার 2টা বাচ্চাকে ছেড়ে দিয়েছে, এটাই আমি খুশি। তখন ওই জিনটা ওখান থেকে চলে যায়। পরবর্তীতে হুজুর বলেন যে এই জিনটা খুবই সাধারণ এবং দুর্বল প্রকৃতির জিন, তা না হলে এই পরিবারের প্রত্যেকটা সদস্যকে মুহূর্তের মধ্যে হত্যা করে ফেলতে পারত, কিন্তু সেটা করেনি। যেহেতু দুর্বল প্রকৃতির জিন আর 2টা সন্তানকে পেয়েছে, এই জন্য সে ক্ষমা করে দিয়ে চলে গেছে, আর আসবে না। তো এরপরে কিন্তু ওই পুকুরে ওইভাবে, কারণ ওখানে কিন্তু মাছ থাকার কথা না, পুকুরের পানিটা মাছ বেঁচে থাকার উপযোগী ছিল না, আর মাছগুলো ছিল অদ্ভুত। আর শাকিল ভাই ওনার ভাইয়ের সাথে মাছ ধরছে, ওনার বড়শিতে কিন্তু একটাবার জন্য মাছ ঠোকর দেয়নি, কিন্তু ওনার ভাইয়ের বড়শিতে ঠোকর দিয়েছিল। তো যাই হোক, ওরা তো ছোট মানুষ, এই ধরনের রহস্যময় ব্যাপারগুলো তো ওনারা বুঝতে পারেন নাই, আর দিনের বেলাতেই ঘটনাগুলো ঘটেছে, বিষয়টা তো একদম স্বাভাবিকই ছিল। তো প্রিয় লিসেনার্স, আসলে যে জায়গাগুলোতে কেউ নর্মালি যায় না, যেখানে মাছ থাকার কথা না, মাছ বেঁচে থাকারই কথা না, সেখানে যদি হঠাৎ অস্বাভাবিক কোনো কিছু আমরা দেখি বা স্বাভাবিক কোনো কিছু বা দেখি, সেই জায়গাতে লোভে পড়ে যাওয়া উচিত হবে না। ওই জিনটা দুর্বল ছিল, যার কারণে ছেড়ে দিয়ে চলে গেছে, কিন্তু ওই জিনটা যদি শক্তিশালী হতো, তার সন্তানদের হত্যার বদলা কি নিত না? অবশ্যই নিত। এরকম অনেক ঘটনা আমরা দেখেছি, অতি তুচ্ছ থেকে তুচ্ছ বিষয়ের কারণে জিনেরা মানুষকে হত্যা করে ফেলছে। তো এইখানে জিনের 6 থেকে 7টি সন্তানকে হত্যা করে ফেলার পরও সে কিছু করেনি। এই জন্য আমাদেরও কিন্তু সতর্ক থাকতে হবে। আমাদের ভুলের কারণে কেউ যদি হত্যাকাণ্ডের শিকার হয়, তাহলে হাসরের মাঠে কিন্তু এইসব বিষয়ে আমরাও জবাবদিহি করতে বাধ্য হব আল্লাহর কাছে। আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করবেন এই বিষয় নিয়ে। তো কিছু কিছু বিষয়ের সাধারণ এলেম আমাদের থাকা উচিত। হাদিসে যেই বর্ণনাগুলো রয়েছে, কোন সময়ে কোথায় যেতে হবে না, কোথায় যাওয়া মানা আছে, কোন কাজ করা যাবে, কোন কাজ করা যাবে না, এই বিষয়গুলো আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। তাহলে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ব্যাপারগুলো থেকে আমরা ইনশাল্লাহ বাঁচতে পারবো। প্রিয় লিসেনার, চলুন আমরা চলে যাব আমাদের এবারের 122 নম্বর এপিসোডের 6ষ্ঠ এবং শেষ ঘটনায়। এখন যার ঘটনা আপনাদের সাথে শেয়ার করব, ওনার নাম নিলয় আহমেদ রাকিব। উনি একজন রেমিটেন্স যোদ্ধা ভাই, রয়েছেন সৌদি আরবের তায়েফ শহরে। ওনার বাড়ি রাজবাড়ী জেলার সদর উপজেলার 7 নং শহীদ ওহাবপুর ইউনিয়নের রূপপুর গ্রামে। ঘটনাটি ওনার নানার আম্মা, মানে ওনার বড় আম্মার সাথে ঘটেছিল, যার নাম হচ্ছে কমলা। আর আরো একটা ক্যারেক্টার এই ঘটনায় রয়েছে, এই কমলার যিনি মেয়ে, তার নাম হচ্ছে জমেলা। এই দুইজনকে কেন্দ্র করে মূলত ঘটনার সময়কালটা নির্দিষ্টভাবে বলা যায় না, কারণ আগেকার দিনের মুরব্বীরা আসলে ওইভাবে সাল মনে রাখতেন না। নির্দিষ্ট কোনো ঘটনার প্রেক্ষাপটে ওনারা সেই সময়ের একটা উদাহরণ দিতেন, সেই হিসেবে বলেছিলেন যে মুক্তিযুদ্ধের আগে ঘটনা আর কি। তো এই জন্য এক্সাক্ট সাল বলা যায় না, তবে আনুমানিক 60-65 সাল এরকম হতে পারে আর কি। তো ওই সময়ে আসলে গ্রামের মানুষদের, আমি সারা বাংলাদেশের প্রেক্ষাপটেই বলছি, যে গ্রামের মানুষদের বিনোদনের অন্যতম উৎস ছিল যাত্রাপালা। তো যাত্রাপালাতে পুরুষরা যেমন যেতেন, নারীরা অতটা যেতেন না, কম যেতেন। বাড়ির পুরুষ সদস্যদের সাথে যেতেন, আর নারীরা যেতে হলে একটা বেশ বড় একটা দলের সাথে যেতেন।
সারা রাত ধরে যাত্রাপালা শোনার পর সকালবেলা যার যার বাড়িতে ফেরত আসতেন। আর নিজ আত্মীয় স্বজন ব্যতীত নারীরা আসলে অন্য লোকদের সাথে বা অন্য মহিলাদের সাথে খুব একটা যেতেন না আর কি। তো ওই সময় প্রেক্ষাপট তো বুঝতেই পারছেন। এখন এই যে যিনি জমেলা, মানে এই যে কমলা যিনি, তার মেয়ে, বড় আম্মার মেয়ে জমেলা, তো তার বয়স ওই সময় ছিল, খুব যে বেশি ছিল তা না, অল্প বয়স ছিল আর কি, একদম কিশোরী মানে বয়স এরকম একটা সময় আর কি, তখনও শিশুই বলা চলে। তো তার হঠাৎ করে কানে আসলো যে পাশের 2 গ্রাম পরে একটা যাত্রাপালা হবে। এখন বাচ্চা মানুষ, সে তো বায়না ধরেছে যাত্রাপালা দেখতে যাবে। এখন যাত্রাপালা দেখতে যাবে বলছে, তুই কার সাথে যাবি? তো বলতেছে যে আমার বান্ধবী যাবে, তার মা যাবে, খালা যাবে, তাদের সাথে যাব। এখন এই কমলা যিনি, উনি তো রাজি হন না, যে না যেতে হবে না। আর এই যে কমলা যিনি, ওনার হাজব্যান্ড, তো উনি আবার কি করতেন, মহিষের গাড়ি ওই সময় চালাতেন আর কি, উনি ওই প্রফেশনটাতে ছিলেন। এদিকে উনিও বাড়িতে নাই, মেয়েকে এইভাবে অন্য আর একটা পরিবারের সাথে দিয়ে দেবেন, উনি রাজি হন না। তো মেয়ে তো অনেক কান্নাকাটি, অনেক হই হট্টগোল বাসা শুরু করেছে, অগত্যা উনি রাজি হয়েছেন। তো গিয়েছেন, ওই যে যিনি জমেলা উনি গিয়েছেন। তো যাওয়ার পর কথা ছিল তো সকালবেলা আসবেন, রাত অনেক গভীর। হঠাৎ করে এই যে যিনি জমেলা উনি ফেরত এসেছেন, ফেরত এসে দরজার বাইরে থেকে ডাকছেন, মা, ও মা, ও মা, আমি আসছি, দরজা খোলো। তো এই জমেলার যিনি মা, তো উনি চিন্তা করছেন কি ব্যাপার, এত গভীর রাত্রেও ফেরত আসলো, এই সময় তো কেউ আসে না, ওর তো সকালে আসার কথা। যাত্রাপালা যদি শেষও হয়ে যায় তখন কিন্তু কেউ রাতের বেলা বাড়িতে ফেরে না, ওখানে বসে থাকে, সকাল হলে বাড়িতে ফেরে। তো এই এত রাত্রে ফেরত আসলো, চিন্তা করছেন হয়তো বা কোনো কারণে যাত্রাপালা আগে আগে শেষ হয়ে গেছে, ওরা সবাই চলে আসছে, ওকেও আগায় দিয়ে গেছে। তো উনি দরজা খুলেছেন, দরজা খুলে দেখেন হ্যাঁ তার মেয়ে বাইরে দাঁড়ানো। তখন এই যে যিনি জমেলা উনি বলছেন যে মা, আমার সাথে একটু আসো। তো তার মা বলছে কোথায় যাবো, বলে আসো না, আমার সাথে আসো। তো উনি সরল বিশ্বাসে বাইরে বের হয়েছেন, কারণ তার মেয়েই তো বাইরে দাঁড়ানো। যখন তার কাছাকাছি এসেছেন, মানে মা যখন মেয়ের কাছাকাছি এসেছে, মেয়ে তখন খপ করে মায়ের হাত চেপে ধরেছে, এত জোরে চেপে ধরেছে। তখন এই যে কমলা যিনি উনি বলছেন, কিরে মা, এত জোরে হাত চেপে ধরলি কেন? বলে চলো কথা আছে, বিলের দিকে চলো। বলে বিলের দিকে কি? বলে যে কাজ আছে, গেলে বুঝবা। তো হাত ধরে টানতে টানতে বিলের দিকে নিয়ে যাচ্ছে। ওখানে 2টো বিল আছে, একটা বড় বিল আর একটা কানা বিল। তো ওখানে ওই কানা বিলের দিকে নিয়ে যাচ্ছে। যখন নিয়ে যাওয়া শুরু করেছে উনি আর আসলে ওরকম কিছু বলতে পারেন না, খালি এতটুকু মনে হচ্ছে উনি খালি যাচ্ছেন যাচ্ছেন। হঠাৎ করে ওনার সেন্স ফেরত আসে, তখন উনি দেখেন উনি বিলের মধ্যে কোমর পানিতে নেমে গেছেন, আর তার মেয়েটা তার সামনে হাত চেপে ধরে রেখেছে। তখন ওনার সেন্স ফেরত আসে যে আচ্ছা, আমি এত রাত্রে এখানে কি করি, আমি কোমর পানিতে নামলাম কিভাবে? তখন ওনার সেন্স ফেরত আসে যে উনি আসলে স্বাভাবিক কোনো জিনিসের খপ্পরে পড়েন নাই, এটা তার মেয়ে না। উনি হাতটা ছাড়ানোর চেষ্টা করেন, কিন্তু না, কোনোভাবেই উনি ছাড়াতে পারছেন না। তখন উনি দেখেন তার মেয়ের রূপ ধরে যেটা এসেছে ভয়ঙ্করভাবে তার দিকে তাকিয়ে হাসছে, তবে চেহারাটা যে খুব বিভৎস হয়ে গেছে বিষয়টা এরকম না। তখন উনি অনেক চেষ্টা করছেন সেখান থেকে ছাড়িয়ে নেওয়ার জন্য, মানে ওটার থেকে হাত ছাড়ানোর জন্য, কিন্তু পারছেন না। রাত যে কটা বাজে এটা উনি জানেন না। তো উনি বারবার চেষ্টা করছেন, পারছেন না। এরপরে আল্লাহু আকবার বলে প্রচন্ড জোরে একটা চিৎকার দিয়ে হাতটা যখন ঝাঁকি দিয়েছেন তখন ওই অবয়বটা থেকে তার হাতটা ছুটে যায়। এরপর উনি দৌড়াতে থাকেন। তো উনি তো আসলে কানাবিল চিনতেন বা বড় বিল, সবগুলাই তো ওনার চেনা। তো উনি যখন পেছন দিকে ঘুরে দৌড়ানো শুরু করেছে পানির মধ্যে কিন্তু কোমর পানিতে এইভাবে দৌড়ানো যায় না। দৌড়ানো কিন্তু খুব কষ্টকর ব্যাপার, পানির মধ্যে হাঁটা দৌড়ানো, এটা কিন্তু চাইলেই যে খুব দ্রুত কেউ চলে আসবে বিষয়টা এরকম না। তো ওনার কাছে মনে হচ্ছিল এই বুঝি খপ করে তার পা কেউ চেপে ধরে এবং হ্যাচকা টানে পানির মধ্যে নিয়ে যায়, কিন্তু না, পিছন থেকে অন্য কোনো ধরনের আওয়াজ বা ওই ধরনের পানির মধ্যে থেকে কেউ যে তার হাত পা চেপে ধরবে এরকমটা হয়নি। উনি অল্প সময়ের মধ্যেই ডাঙাতে উঠে পড়েন, উঠার পর বাড়ির দিকে দৌড়াতে থাকেন। চাঁদের আলো ছিল ভালোই, যার কারণে ওনার বাড়ি চিনতে খুব একটা অসুবিধা হয়নি।
উনি তো বাড়িতে এসে প্রচন্ড জোরে দিয়েছেন এক চিৎকার। ওনার চিৎকারে বাড়ির অন্য সদস্যদের ঘুম ভেঙে যায়। বলে কি হয়েছে? বলে এই অবস্থা, আমাকে তো জমেলা ডেকে নিয়ে গেছিল। জমেলা ডেকে নিয়ে গেছে, ও তো যাত্রাপালা শুনতে গেছে ওর বান্ধবী পরিবারের সাথে। তখন উনি সব কথা খুলে বলেন যে এই ব্যাপার, আমাকে তো মেরে ফেলতে নিয়ে গেছিল। তখন তো ওনাকে ধরে বাড়ি থেকে একটু স্বাভাবিক যে ট্রিটমেন্টগুলো করা হয় আর কি, হালকা গরম পানিতে গোসল করানো বা গ্রামের মানুষ যেটা করে আর কি এই ধরনের সমস্যাগুলোতে। সকালবেলা ঠিকই কিন্তু জমেলা ফেরত এসেছিল এবং সে যে এসেছে তার ওই বান্ধবীর পরিবার থেকে তার বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে গেছে। তো তাকে যখন জিজ্ঞেস করা হয়েছে তো সে তো কিছু বলতে পারে না, সে তো দিব্যি স্বাভাবিকভাবেই তার বান্ধবীর ফ্যামিলির সাথে ওই যাত্রাপালা দেখে এসে সকালবেলা বাড়িতে ফেরত আসছে। সে তো রাতের বেলা সে প্রশ্নই আসে না। আর ওই যে উনি যে বের হয়েছিলেন জমেলার মা কমলা, মানে এই রাকিব ভাইয়ের বড় আম্মা, তো ওই সময় কিন্তু গভীর রাত কটা বা যেটা জানেন না, তবে উনি ফেরত আসার অনেকক্ষণ পরে ফজরের আজান দিয়েছে, এতটুকু বলতে পারেন। ওই সময় তো আসলে মসজিদে মাইক ছিল না, মসজিদগুলো বাড়ির কাছাকাছি ছিল। মুয়াজ্জিন সাহেব আজান দিলে তখন আওয়াজটা শোনা যেত, এছাড়া কিন্তু মাইকের আজান বা মাইকের শব্দটা ওইভাবে শোনা যেত না। তার কারণ আসলে ওইভাবে সময়টা বলতে পারেন নাই যে ঠিক কয়টার দিকে এই ঘটনা ঘটেছিল, তবে গভীর রাত্রে হয়েছিল, এতটুকু বলা যায়। তো এভাবেই এই নিশির ডাকে অনেকেই বাইরে বের হয়ে যান। আর এই নিশির ডাক কেনই বা আসে, কি শত্রুতা, কেনই বা মানুষকে তারা নিয়ে যায়? যারা ফেরত আসে তাদের কাছ থেকে সেই গল্পগুলো আমরা শুনতে পারি, কিন্তু যারা কখনো ফেরত আসে না, যারা মারা যায়, তাদের রহস্যগুলো চিরকাল রহস্যই থেকে যায়। আসলে সেটা রহস্য কিনা নাকি সেটা হত্যাকাণ্ড কোনো মানুষ করেছে, এটা আমরা বলতে পারি না। তবে নিশির ডাকের মাধ্যম দিয়ে এক শ্রেণীর দুষ্টু জিনেরা মানুষকে ডেকে নিয়ে হত্যা করে। মূলত তারা নিজেদের জাদু শক্তি বৃদ্ধির জন্য মানুষকে তাদের বলি বানায়। এভাবেই অসংখ্য মানুষ নিশির ডাকে জীবন হারিয়েছেন। যাদের ভাগ্য ভালো, আল্লাহ তাআলা হায়াত রেখেছেন, তারা ফেরত আসতে পেরেছেন। আর এই ফেরত আসার গল্পগুলোই আমরা শুধু পাই আর সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করি। ধন্যবাদ নিলয় আহমেদ রাকিব ভাইকে আপনার বড় আম্মার ঘটনাটি আমাদের সাথে শেয়ার করার জন্য। প্রিয় লিসেনার্স, আমাদের এপিসোডের ঘটনাগুলো কেমন লাগলো সেটা কিন্তু এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর ফেসবুক পেজ এবং গ্রুপেও কিন্তু আপনারা কমেন্ট করে জানাতে পারেন। ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্কটাও এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখানে গিয়ে আপনারা আমাদের ফেসবুক পরিবারের সদস্য হয়ে যেতে পারবেন। আর সেখানে গিয়ে ফেসবুক পেজে কমেন্ট করতে পারেন, ফেসবুক গ্রুপে পোস্ট কমেন্ট দুটোই করতে পারবেন। প্রিয় লিসেনার্স, আপনারা যারা ঘটনা পাঠাতে চান তারা লিখে অথবা রেকর্ড করে যে কোনোভাবে ঘটনা পাঠাতে পারবেন afnanthehorworldbd@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা হচ্ছে AFNANTHEHORWORLDBD afnanthehorworldbd@gmail.com। প্রিয় লিসেনার্স, আমার আরেকটি ইউটিউব চ্যানেল রয়েছে আপনার বি নামে, সেটার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনের একদম উপরের দিকে দেওয়া রয়েছে। সেখানে ক্লিক করলেই আপনারা ওই চ্যানেলে চলে যেতে পারবেন, সেখানে গিয়ে সাবস্ক্রাইব করতে পারেন। প্রিয় লিসেনার্স, বিদায় নিচ্ছি। যারা ঘটনা পাঠিয়েছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, যারা ধৈর্য ধরে শুনেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমার